না স্যার, ওনারা বলেন না, আচ্ছা দেখ, তাই আমি আগে বললাম দিই। এই অংশ থেকে তাই না, ইনফ্লুয়েন্স লাইন অফ শেয়ার প্যানেল বিসি। একটু স্লাইডটা ইয়ে হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না এখান থেকে। আচ্ছা দেখো, এক এক দিন এক একটা প্রবলেম হচ্ছে, কি করবো আজকে লেখার কোনো অপশনটা আসতেছে না এখানে। অন্যদিন একটা কলম একটা অপশন আসতো না। জি স্যার, একটা কলম আসতো। কি করবো? আজকে কলম আসতেছে না, পরের স্লাইডে যাওয়া যাচ্ছে না, সব আমার সাথে। আচ্ছা থাক, কিছু করার নেই বুঝছো, পরের স্লাইডে যাইতে পারছি না, কলম আসতেছে না। আচ্ছা দেখো, এই অংশটা বুঝতে পারলে আমাদের হয়ে যাবে মোটামুটি। এই মানে ইনফ্লুয়েন্স লাইন অফ শেয়ার এট প্যানেল বিসি। দেখো আমাদের যে লোডটা থাকবে, লোডটা পাস হবে গার্ডার দিয়ে, তাই না? গার্ডারটা লোডটা শুরু হবে কি, এই যে সরি এই স্ট্রিঞ্জার দিয়ে, তাই না? এই স্ট্রিঞ্জার দিয়ে লোডটা পাস হবে, একটার পর একটা স্ট্রিঞ্জারে যাবে। নাইস। সো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা লোডটা সবসময় কি স্ট্রিঞ্জার দিয়ে পাস করাবো, কারণ হচ্ছে সবচেয়ে উপরে থাকবে স্ট্রিঞ্জার, তো স্ট্রিঞ্জার দিয়ে লোড পাস হবে। এবং এই অংশের জন্য তো স্ট্রিঞ্জারটা যখন কি এ পয়েন্টে শুরু করবো, এ আস্তে আস্তে কি সবগুলো পয়েন্টে যায় কি আস্তে আস্তে ওয়ান কিপ লুপটা আমাদের বি তে আসবে, তারপরে আস্তে আস্তে বি পাস হবে, সি তে যাবে, ব্লা ব্লা ব্লা। তাহলে কি সরাসরি গার্ডারে লোড আসতেছে কখন, যখন স্ট্রিঞ্জারটা এ এবং বি এর মাঝে থাকে, তখন গার্ডারে লোড আসবে কি শুধু এ পয়েন্টে এবং বি পয়েন্টে, তাই না? স্ট্রিঞ্জারটা যখন এই জায়গায় থাকবে, স্ট্রিঞ্জারটা যখন এ পয়েন্ট এবং বি পয়েন্টের মাঝে থাকবে, তখন গার্ডারে লোড আসা সম্ভব কি শুধু এ পয়েন্টে এবং বি পয়েন্ট। এই জায়গায় যদি ওয়ান কিপ লোডটা থাকে, আমাদের মাউসটা যে জায়গায় দেখা যাচ্ছে এই জায়গায় যদি ওয়ান কিপ লোড থাকে, তাহলে আলটিমেটলি গার্ডারে কিন্তু দুইটা পয়েন্টে লোড আসবে, একটা হচ্ছে এফ এ, একটা হচ্ছে এফ বি। এটা হচ্ছে এ ও বি এর মাঝে যে কোনো পয়েন্ট। সিমিলারলি যখন আমাদের ওয়ান কিপ লোডটা বি ও সি এর মাঝে চলে আসবে, তখন হচ্ছে এই 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 জায়গায় যদি ওয়ান কিপ লোড থাকে, তাহলে এটা কোন দুইটা পয়েন্ট, এফ বি এবং এফ সি। একটু খেয়াল রাখো, স্ট্রিঞ্জার গুলোর মধ্যে কি অলওয়েজ গ্যাপ থাকে, ঠিক আছে? স্ট্রিঞ্জার গুলো কি কখনো কন্টিনিউয়াস হয় না। আর এখানে গ্যাপ থাকে বলতে আমাদের এখানে গ্যাপ দেখানো আছে, হ্যাঁ, যদি না কন্টিনিউয়াস হলে দেখা আলাদা থাকবে। যাই হোক, এটা সিম্পল স্ট্রিঞ্জার। সো ওয়ান কিপ লোড যখন বি থেকে সি এর মাঝে যে কোনো পয়েন্টে থাকবে, তখন লোড আসা সম্ভব শুধু কি, আমি যেহেতু একটু খেয়াল রাখো, আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করতেছি গার্ডারের, নট কি অন্য কোনো ফ্লোর বিম বা স্ট্রিঞ্জারের। তো এই ক্ষেত্রে আমাদের যখন ওয়ান কিপ লোডটা বি এবং সি এর মাঝে থাকবে, তাহলে এফ বি এবং এফ সি আসবে, তাই না? তো আমাদের এই যে তাহলে সরাসরি বি এবং সি এর মাঝে গার্ডারের কোনো পয়েন্টে কি আসলে আমাদের ওয়ান কিপ লোড ডাইরেক্ট করবে না, তাই না? এক হয় বি পয়েন্টে লোড থাকবে না সি পয়েন্টে, তাহলে আলটিমেটলি গার্ডারের লোড আসবে কয় পয়েন্টে, এ পয়েন্টে, বি পয়েন্টে, সি ডি ই, তাই না? এই পাঁচটা পয়েন্ট ব্যতীত অন্য কোনো পয়েন্টে কি সরাসরি গার্ডারে লোড আসবে না, সবগুলো কি আমাদের ফ্লোর বিমের মাধ্যমে স্ট্রিঞ্জার থেকে এই যে ফ্লোর বিম গুলো আছে, এই আই সেকশন যেগুলো দেখা যাচ্ছে, এই ফ্লোর বিম গুলোর মাঝে কি মাধ্যমে কি আমাদের লোডটা আসবে, এই পাঁচটা পয়েন্টে আমাদের লোড আসবে। তো আমাদের আলটিমেটলি শেয়ার যখন ড্র করতে হবে একটা প্যানেলে, তখন আমরা প্যানেলের মধ্যবর্তী প্যানেলের মাঝের একটা বিন্দু বা প্যানেলের যে কোনো একটা বিন্দু, প্যানেলের মাঝের বিন্দুটা কনসিডার করি। দেখো আমরা এই ক্ষেত্রে এফ পয়েন্টটা যদি কনসিডার করি, যখন ওয়ান কিপ লোডটা 0 এবং 4 এর মধ্যে থাকবে, 0 0 থেকে 4 অর্থাৎ কি এ এবং বি এর মাঝে থাকবে। হুম, যখন ওয়ান কিপ লোডটা এ ও বি এর মধ্যে থাকবে, তাহলে আমি লেফট সাইড অথবা আমাদের শেয়ার হচ্ছে কি লেফট সাইড অথবা রাইট সাইডের ফোর্সগুলোর সমষ্টি। দেখো আমি মনে করো ওয়ান কিপ লুপটা এ ও বি এর ঠিক মধ্যবিন্দুতে আছে, সাবজেক্ট, হ্যাঁ, এ ও বি এর মাঝে 0 থেকে 4 এর মধ্যে যে কোনো একটা বিন্দুতে আমরা মনে করি। এ ও বি এর মাঝখানে বিন্দুতে থাকলে ফোর্স আলটিমেটলি আমার কি কি ফোর্স আসতেছে, একটা এফ এ আসতেছে, একটা এফ বি আসতেছে, তাই না? এবং এই দুইটার কারণে এ ওয়াই আসতেছে, ইউ ওয়াই আসতেছে। ওকে, তাহলে আলটিমেটলি আমার বিমে ফোর্স কয়টা, চারটা। একটা হচ্ছে এ ওয়াই ই ওয়াই রিঅ্যাকশন, একটা হচ্ছে এফ এ এফ বি। গার্ডারে আমার এসে গার্ডারে ফোর্স আছে কয়টা, চারটা। তো গার্ডারে কয়টা ফোর্স আছে, চারটা। চারটার মধ্যে তিনটা হচ্ছে কি যখন 0 থেকে 4, তিনটা হচ্ছে কি লেফট সাইডে, তাই না? চারটার মধ্যে তিনটা ফোর্স কি আমার
এফ পয়েন্টের লেফট সাইডে কি কোন তিনটা এ ওয়াই এফ এ এফ ডি, আর একটা হচ্ছে রাইট সাইডে সেটা হচ্ছে ই ওয়াই। সো যখন আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করবো গার্ডারের, তখন হচ্ছে আমাদের আইদার লেফট সাইড অথবা রাইট সাইডে ফোর্স গুলো সমষ্টি। তো লেফট সাইডে তিনটা, রাইট সাইডে একটা, আমরা কোনটা নিব? রাইট সাইডেরটা নিয়ে সহজ না? যখন 0 থেকে 4 এর মধ্যে থাকবে তখন আমরা রাইট সাইডটা নেওয়া সহজ, তো আমরা নিব রাইট সাইড। রাইট সাইড ফোর্সেস কি একটাই, সেটা হচ্ছে ইউআই। কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে আমাদের রাইট সাইডে ইউআই ডিরেকশন হচ্ছে উপরের দিকে পজিটিভ দিচ্ছে, কিন্তু আমরা জানি শেয়ারের ডিরেকশন অনুসারে লেফট সাইডে আপওয়ার্ড পজিটিভ, রাইট সাইডে কি ডাউনওয়ার্ড পজিটিভ। তো রাইট সাইডে যেহেতু আপওয়ার্ড ফোর্স, সো সেটাকে আমরা কি নেগেটিভ শেয়ার ধরছি, সো আমরা মাইনাস ইউআই লিখছি। ওকে, বুঝে গেছে? আবার দেখো x ইকুয়াল টু যদি 8 টু 16, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় এই 8 টু 16, হ্যাঁ ঠিক আছে 8 টু 60, সরি 8 টু 16 অর্থাৎ হচ্ছে কি সি পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝে যে কোনো বিন্দুতে, তাই না? 8 টু 16 অর্থাৎ সি থেকে ই এর মাঝে যে কোনো বিন্দুতে। তো এই পয়েন্টে চিন্তা করতে পারি বা এই পয়েন্টে চিন্তা করি, সাপোজ আমরা এই সিডি প্যানেলের মধ্যবিন্দুতে চিন্তা করি। সিডি প্যানেলের মধ্যবিন্দুতে যদি 1 কিপ লুট থাকে, তাহলে আলটিমেটলি ফোর্স থাকবে কয়টা? বিমে গার্ডারের উপর 4টা, এফসি এফডি এওয়াই ইওয়াই, তাই না? এফসি এফডি ইওয়াই এওয়াই। সো আমাদের এফ পয়েন্টের লেফট সাইডে আছে কয়টা? একটা ফোর্স এওয়াই, আর রাইট সাইডে আছে এফসি এফডি ইওয়াই। তো আমি কোন সাইডে? লেফট সাইডে ফোর্সগুলো সমষ্টি নিলে আমার সুবিধা। লেফট সাইডে কি একটাই ফোর্স আছে এওয়াই, এবং এটা আপওয়ার্ড, সো লেফট সাইডে যেহেতু আপওয়ার্ড পজিটিভ, সো সরাসরি আমরা এওয়াই লিখতে পারতেছি। সিমিলারলি যখন ডি প্যানেলের ভিতর থাকতো, তখনও কি আমাদের গার্ডারের 4টাই ফোর্স থাকতো, এফডি এফই এওয়াই ইওয়াই। তখনও কি আমার লেফট সাইডে একটাই ফোর্স থাকবে এওয়াই, সো আমি এওয়াই নিয়ে নিলেই হয়ে যাবে লেফট সাইডে ফোর্সগুলো সমষ্টি। এখন আমাদের ফ্যাক্ট হচ্ছে যখন আমার 1 কিপ লোডটা ডি এবং সি এর মাঝে থাকবে, যখন বি ও সি এর মাঝে থাকবে, অর্থাৎ x ইকুয়াল যখন 4 টু 8, হ্যাঁ আমি তো নিচে স্কেল দেখিয়ে দিছি, x ইকুয়াল যখন 4 টু 8, তখন দেখো আমাদের এই 1 কিপ লোড যদি এই জায়গায় দেই, তাহলে কি বিমের উপর 4টাই ফোর্স থাকবে, এফবি এফসি এওয়াই ইওয়াই, তাই না? তখন কিন্তু আমাদের একটা ফাঁকি দেওয়ার উপায় নাই, তখন আমাদের কি এফ পয়েন্টের লেফট সাইডেও দুইটা ফোর্স এওয়াই এফডি, রাইট সাইডেও দুইটা ফোর্স এফসি ইওয়াই। ওকে, যখন আমাদের এই অবস্থা থাকবে যে আমাদের লেফট সাইড অথবা রাইট সাইড দুই পাশে দুইটা ফোর্স, দেন আমরা যে কোনো একটা পাস নিলেই পারবো। তো আমরা এই অঙ্কের ক্ষেত্রে লেফট সাইডটা যেহেতু আমরা অভ্যস্ত লেফট সাইড থেকে দেখাটা, সো আমরা লেফট সাইডে ফোর্স নিচ্ছি। সো তখন থাকবে কি এওয়াই মাইনাস এফবি, এওয়াই আপওয়ার্ড এফবি ডাউনওয়ার্ড। স্যার এখানে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার এ ওয়াই আর এফ বি স্যার দুইটারই ডিরেকশন স্যার উপরের দিকে না? না, এ ওয়াই এর রিঅ্যাকশন উপরের দিকে, এফ বি হচ্ছে গার্ডারের উপর ফোর্স। আমি তো সবগুলো দেখতেছি গার্ডারের উপর কি কি অ্যাকশন আসতেছে। আমার তো এখন মেম্বার হচ্ছে কি গার্ডার, আমি দেখতেছি গার্ডার, গার্ডারের উপর এখানে এক কিপ চাপ আসতেছে না, আলটিমেটলি 1 কিপ তো এখানে চাপই দিচ্ছে। আমি তো ফ্লোর বিমের কথা চিন্তা করতেছি না, যখন ফ্লোর বিম দেবো তখন এটা আপওয়ার্ড হবে, বুঝতে পারছো? এই যে ফ্লোর বিম, তাতে না রিঅ্যাকশন আপওয়ার্ড, গার্ডারে তো স্যার আমরা আইদার লেফট সাইড, তাহলে স্যার আইদার লেফট সাইড অর রাইট সাইড নিলেই হবে। তখন স্যার আমরা এই রাইট সাইড নিলেও পারতাম। রাইট সাইড নিলে পারতাম। রাইট সাইড নিলে কি হইতো? রাইট সাইড নিলে কিন্তু মাইনাস একটা ফার্স্টে একটা মাইনাস ব্র্যাকেট দিয়ে দিবা, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে কি ইয়াস এফসি মাইনাস ইওয়াই। ইওয়াই, বুঝতে পারছো? আমরা সবসময় আইদার লেফট সাইড অথবা রাইট সাইড নিব। বা শুরুর কথা চিন্তা করো না, যখন 0 টু 4 তখন তো আমরা লেফট সাইড নিতে পারতাম। লেফট সাইড নিলে কি হইতো? এওয়াই মাইনাস এফ এ মাইনাস এফবি, তাই না? বেশি হয়ে যেত স্যার, বেশি হয়ে যেত, তাই একটা নিছি। এটা সমস্যা না, আরেকটু সুবিধা আছে, আমি তো এখানে তোমাদের ব্যাংকে বলতেছি না। আবার যখন লেফট সাইড নেবে তখন আসলে এওয়াই মাইনাস এফ এ মাইনাস এফবি না, এফ এ প্লাস এফবি সমান কত? 1 না সব সময়? এফ এ প্লাস এফবি কত? 1, তাহলে এওয়াই মাইনাস 1 লিখলেই হবে। অনেক জায়গায় দেখবে এওয়াই মাইনাস 1, আর বোঝার জন্য এফ এ এফবি বলতেছি। তোমরা আমি আসলে কি তোমাদের এই জিনিসগুলো এত ব্যাপকভাবে করা যায়, হ্যাঁ তোমাদের আসলে মানে আমি একটা ইউনিক ওয়ে বলতে পারবো না। তোমরা পরীক্ষার সময় যা যেভাবে সুবিধা, তোমরা যখন প্র্যাকটিস করবা যেভাবে ভালোভাবে সুবিধা আর বোঝা সহজ হবে ওইভাবেই করবা, বুঝতে পারছো? জিনিসগুলো অনেক সহজ, তো এখন সবাই যার যার মতো করতে পারে। আলটিমেটলি আমাদের রেজাল্টটা দরকার। আমি তোমাদেরকে ফিক্স করে দিলে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে।
তবে এটা ঠিক, তোমাদের সময় দিতে হবে। ওকে, কথাটা বুঝতে পারছো তোমরা? এখন বলো, এটা এই পেজে কারোর প্রবলেম আছে? না স্যার, এরপরে স্যার ওই যে যখন x equal to 4 5 এগুলো তো একই জিনিস তাই না? এই কথাগুলোই তো বারবার বলো। ওই যে স্যার এখানে দেখেন, এখানে একটা জায়গায় স্যার আপনি এফসিটা একবার নিচের দিকে দিয়েছেন, আবার এফসিটা একবার উপরের দিকে দিয়েছেন না, ওটাই আমি জিজ্ঞেস করতেছিলাম কোথায় কোথায়? স্যার। আগের পৃষ্ঠাটা স্যার, এখানে এই যে এফসিটা যেটা আছে এটা উপরের দিকে, কিন্তু আরেকটাতে দেখছি নিচের দিকে। কিন্তু স্যার যেখানে x equal to 5 ও সেখানে স্যার এখানে এখানে হ্যাঁ, লিখে দিয়ে দিছি, ভুল করছি তাহলে। এটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে গার্ডারের উপর নাকি নিচের দিকে, রিঅ্যাকশন হিসেবে উপরের দিকে। এটা অবশ্যই উপরের দিকে হবে, রিঅ্যাকশন তো রিঅ্যাকশন উপরের দিকে হবে, এটা বলতেছো না? জি স্যার রিঅ্যাকশন এটা হিসেবে দেখালে উপরের দিকে হবে, উপরের দিকে হবে, নিচের দিকে হবে এটা অন্য কমপ্লেক্স ক্ষেত্র, এটা তোমাদের পড়ায় না এখনো, পরে পড়াবো। এটা অবশ্যই উপরের দিকে হবে, রিঅ্যাকশন তো উপরের দিকে হবে। ও আচ্ছা স্যার, ঠিক আছে। এটা কনফিউজ হয়ে গেছে না? এটা উপরের দিকে, ডেফিনেটলি উপরের দিকে। পাশেরটা আমরা নিচের দিকে দিছিলাম, পরে ইয়ে করে চেঞ্জ করে নিচে। আচ্ছা এটা হচ্ছে তোমাদের যখন গার্ডারের উপর চিন্তা করবে তখন নিচের দিকে, আবার যখন রিঅ্যাকশনের মতো চিন্তা করবে তখন হচ্ছে উপরের দিকে। জি স্যার, এটাই কনফারেন্স ছিল যে আপনি ভিডিওতে এই কথাটা বলেন নাই স্যার, এই কারণে বুঝতেছিলাম। এটা দুই ভাবেই বলা যায়, কিন্তু তখন আমাদের যখন রিঅ্যাকশন বের করতেছি, এখন যেটা মুভমেন্ট নিয়ে কাজ করতেছি, সো ওই সি পয়েন্টে মুভমেন্ট নিচ্ছে, তো তাই আর এটা এফেক্টটা আসে নাই, বুঝছো? এফ বি ইন্টু 4 মাইনাস 1 ইন্টু 3, তো সি পয়েন্টে মুভমেন্ট নিচ্ছে, এটা আর ইয়ে আসে নাই। যাই হোক, এটা উপরের দিকে হবে। বলো নেক্সট। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর অনলাইন স্যার হ্যাঁ বলো, আর কারো কোনো প্রবলেম থাকলে বলো। প্রচুর পড়তে হবে, বুঝছো? ওই সময় রেকর্ড করতে যায় তো মাঝখানে কেটে গেলে আবার রেকর্ডিংটা সেভ হওয়ার পরে আবার শুরু করা যায়, ঝামেলা করে। আচ্ছা, ড্র ইনফ্লুয়েন্স লাইন ফর দ্য শেয়ার এট প্যানেল। ওরে কত, এটা আবার ক্লিয়ার না, আগে এটা ক্লিয়ার জিনিসটা দেখি। ড্র ইনফ্লুয়েন্স লাইন ফর দ্য শেয়ার in panel BC প্যানেলে শেয়ার ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে বলছে। the moment at B পয়েন্টে মোমেন্টের ডায়াগ্রাম আঁকতে বলছে। assume support B is a ruler and D is pin। রুলার তো বুঝছো, ডানে বামে বুঝি, রুলার সাপোর্ট হচ্ছে কি ডানে বামে সরতে পারে, আর পিনটা হচ্ছে শুধু একটা পিন কানেক্টেড। তো এই ক্ষেত্রে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ড্র করার সময় সবচেয়ে বড় সুবিধাটা ইয়ারেস্ট টেকনিকটা হচ্ছে শুরুতে রিঅ্যাকশন গুলো এঁকে ফেলা। যেহেতু আমার স্ট্রাকচারে তিনটা ফোর্সই থাকে, তিনটা ফোর্স, একটা হচ্ছে ওয়ান কিপ, আর একটা হচ্ছে, আর দুইটা হচ্ছে রিঅ্যাকশন, তাই না? তো আমার স্ট্রাকচারে ফোর্সে আসলে কি তিনটা, এই তিনটা দিয়ে কি আমাদের জিনিসটা যদি ইজি চিন্তা করি, ইনফ্লুয়েন্স লাইন আঁকার সময় সবচেয়ে সহজ কারণ হচ্ছে এখানে একটা ফোর্স, ওয়ান কিপের একটা ফোর্স, আর দুইটা রিঅ্যাকশন থাকে। এইগুলারে আমরা কি একবার এগুলোর সামেশন করবো অথবা মোমেন্টের সামেশন করবো, এই তো কাজ, তাই না? এর বেশি তো কিছু না। আর সবচেয়ে সহজ হচ্ছে রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন ড্র করাটা, আসলেই সহজ। তো এই ক্ষেত্রে দেখো, আমরা যদি আরবি এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করি, তো আমরা ইজিলি বুঝতেছি, যদি বি পয়েন্টে ওয়ান কিপ দেই, আরবি কত 1, এবং বি পয়েন্টে যদি ওয়ান কিপ দেই, সরাসরি ওয়ান কিপ থেকে ডি সাপোর্টে চলে যাবে, সো বি আর কোথাও যাবে না, তখন আরবি কত হবে 0। তো আমরা এই দুইটা পয়েন্ট থেকে আলটিমেটলি এগুলাকে কানেক্ট করে ফেললে আমরা পুরা রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে পারছি 1 0। সো কি
10 ফিটে 1, তাহলে 1 ফিটে কত 0.1, তাহলে 5 ফিটে 0.5, আর 5 ফিটে -0.5, আবার লিয়ে 5 ফিট বাড়লে 1.5 বাড়বে। সিমিলারলি আরডি টা তোমরা বুঝতে পারতেছো, ডি পয়েন্টে 1 কিপ দিলে 1, আরডি 1, বি পয়েন্টে 1 কিপ দিলে আরডি 0। সো এটা হচ্ছে আরডি এর ইনফ্লুয়েন্স লাইন। দেন দেখো আমাদের এখন হচ্ছে আমাদের বিসি প্যানেলের শেয়ার আগে ড্র করব। বিসি প্যানেলের শেয়ার ড্র করতে হলে এই চিত্রটা কিন্তু আমি নিজে আঁকিনি, বুঝছো? তোমাদেরকে একটা বই দিছি না, ও বই থেকে ড্র করে নিছি। দেখো, তো বিসি প্যানেলে শেয়ার ড্র করতে হলে কি 1 কিপ লুপটা এ থেকে ই পর্যন্ত চালাবো, তাই না? স্ট্রিঞ্জার দিয়ে এ থেকে ই পয়েন্টে চালাবো। বিসি পয়েন্টের মধ্যবিন্দুর কথাই চিন্তা করি, বিসি পয়েন্টের মধ্যবিন্দুতে সামেশন অফ লেফট সাইড অথবা রাইট সাইড চিন্তা করব। ওকে, আবার বলতেছি, বিসি প্যানেল শেয়ার বলতে আমরা এজিউম করে নিতে পারি বিসি প্যানেলের মধ্যবিন্দুতে আমরা লেফট সাইড অথবা রাইট সাইডে ফোর্সগুলো সামেশন বের করব। তো এক্ষেত্রে আমাদের প্রথম পয়েন্টটা দেখো, যখন এক্স এর ভ্যালু 0 থেকে 5, আমরা একটা প্যানেল ওয়াইজ যদি আগাই, এক্স এর ভ্যালু যখন 0 to 5, তখন আসলে 1 কিপ লুপটা কোথায় থাকবে? এই জায়গায় থাকবে। 1 কিপটা আলটিমেটলি দুইটা ফোর্স দিবে, এফ এ এফ বি, আর বি মে আমার টোটাল 4টা ফোর্স থাকবে, এফ এ এফ বি প্লাস আর বি আর ডি। ওকে, সো দেখো যখন 0 to 5, তখন আমার এই এই যে এই বিসি পয়েন্টের মধ্যবিন্দু লেফট সাইডে ফোর্স থাকবে কয়টা? 3টা, এফ এ এফ বি আর আর বি, আর রাইট সাইডে থাকবে আর ডি। সো আমার সবচেয়ে সুবিধা হচ্ছে কি রাইট সাইড নিলে রাইট সাইড নিলে কি লিখতে পারবো? সরাসরি মাইনাস আর ডি। হ্যাঁ, কিন্তু আমি এখানে সুবিধা নেই না, লেফট সাইড নিচ্ছি। লেফট সাইড নিলে দেখো লেফট সাইডে ফোর্স কয়টা আছে? 1 এফ এ এফ বি, এফ এ প্লাস এফ বি সমান কত? 1 না, মাস্ট 1। সো এটা কি নিচের দিকে, সো -1 প্লাস আরবি। আমি লিখছি FA কি প্লাস FB সমান 1 কিভাবে? 1 কিপ লুট, আমি যদি স্ট্রিঞ্জার 1 কিপ দেই তো দুইটা ডিরেকশন মিললে কি 1 হয় না? একটা সিম্পলি সাপোর্টেড বিমে যদি আমরা 1 কিপ দেই, আরে এফ সামেশন অফ এফ ওয়াই 0 না? আমাদের একটু দেখে, স্যার এখানে আমরা সুবিধাটা নিলাম না কেন স্যার? আচ্ছা দাঁড়া একটু কথা শেষ করে নিই, শেষ করে নিই। এখন তোমরা 1 কিপ যদি প্রশ্ন করো, তোমাদের তো এসএফডি মেমরি কে পড়েছে? আমি পড়েছি না? মানিক স্যার পড়েছে। অনেক সাথে পড়ছো, তাহলে তো হইছে। এটি প্রশ্ন করবে না? মানিক স্যারের অবস্থা জানো তুমি? মানিক স্যারের পকেটে এখন কি আছে? স্যার 5টা আমেরিকান ভার্সিটি ওভার আছে। 5টা আমেরিকান? এই যে, জি। কানাডাও আছে? কানাডাও আছে? কানাডা দিয়ে কি করবো? আমেরিকা যেতে লাগবে, কানাডা যায়। এখন মনে করো এটা হচ্ছে 1 কিপ, হ্যাঁ? তাহলে আর এ প্লাস আরবি সমান কত বলো তো? স্যার 1 1। এটা জানলে তো এটা জানবে, তাই না? তাহলে এফ এ প্লাস এফ বি সমান 1 হবে। ও সরি তাহলে এফ এ প্লাস এফ বি 1, তাহলে এটা হচ্ছে কি নিচের দিকে, যেহেতু এটা দেখা যাচ্ছে, এটা আমার এটা জি স্যার দেখা যাচ্ছে। সো এফ এ প্লাস এফ বি হচ্ছে নিচের দিকে 1 আর উপরের দিকে হচ্ছে আরবি। সো এটাই লিখছি -1 প্লাস আরবি। এটা হচ্ছে কি 0 to 5 এর জন্য। আর আমি আরেকটা কথা বলছিলাম, এই জায়গায় আরডি নিয়ে নে কেন? আরডি লেখো তো মাইনাস আরডি, আসলে দেখো মাইনাস আরডি নিছি না? আরডি কত আছে এখানে? -0.5, আমি নিছি কত? +0.5 না? জি স্যার। তো একই তো, যেটা যখন ভালো লাগে। বললাম তো ইনফ্লুয়েন্স লাইন এত ভ্যারাইটি ভাবে করা যায়, আমি আসলে ফিক্সড রুলে দিব না তোমাদের। আচ্ছা যাই হোক, আবার যখন এক্স এর ভ্যালু 5 থেকে 10 হবে, অর্থাৎ কি আমার বিসি প্যানেলের মাঝে থাকবে, তখন আমার ফোর্স থাকবে কি লেফট সাইডে দুইটা, রাইট সাইডে দুইটা, তাই না? লেফট সাইডে হচ্ছে এফবি আর আরবি, রাইট সাইডে হচ্ছে আরডি এফসি। এফসি। সো আমি যদি লেফট সাইড বা রাইট সাইড নিই, লেফট সাইড যদি নেই তাহলে কি নিতে হবে? আরবি মাইনাস এফবি। বুঝে গেছো? আরবি মাইনাস এফবি। আচ্ছা, আমি তোমাদের এখানে একটু করছি, তোমাদের আসলে জিনিসটা কঠিন করে ফেলছি তোমাদের জন্য। এটা দেখায় এফবি থেকে এফসি, হ্যাঁ? আচ্ছা, তোমাদের জন্য একটু সহজ করে দিই। হ্যাঁ, আমি একটু পেইন্টে যাচ্ছি, এত সহজ দেখালে আবার তোমাদের
পড়ালেখা করতে না। কিছু কিছু টেকনিক আসলে রাখতে হয়, যেটা হচ্ছে তোমরা নিজেরা শিখবে। হ্যাঁ, এখন দেখো তোমার এফবি, এখন আমরা এফবি বারবার স্যার লিখতেছি কিছু না, দেখা যাচ্ছে না স্যার। স্যার কিছু দেখা যায় না। চেঞ্জ করতেছি। ওয়েট, আমি তো জুমের অপশনটি পাচ্ছি না। Give me a okay. জুম কই? স্যার জুম কি আবার? এটাই দাঁড়াও, তোমাদের জন্য আরো সহজ হবে কখন, যখন এখন দেখা যাচ্ছে তো না, জি স্যার। বারবার এফবি লিখতেছি না আমরা। এফবির একটা ইনফ্লুয়েন্স লাইনে কি বলো? হ্যাঁ, সব রিঅ্যাক্টর এফবি সম ইনফ্লুয়েন্স। এফবির ইনফ্লুয়েন্স লাইন কেমন হবে বলো তো? এফবির ইনফ্লুয়েন্স লাইন হবে এইটা, তাই না? যখন বি পয়েন্টে থাকবে 1, যখন সি পয়েন্টে 0। জি স্যার। তাই না? জি স্যার। আবার এই পাশে কি, যখন এ পয়েন্টে 0, ডি পয়েন্ট 1। হ্যাঁ, এই পাশে একটু কমপ্লেক্স। এই পাশের জন্য আমরা ড্র করবো না, এই পাশের জন্য আমি ড্র তো করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এই পাশের জন্য একটু ড্র করতে হবে, যদি আমার এখানে কাজে লাগবে না, কারণ আমার তো 5 থেকে 10 এর জন্য সূত্রটা, তাই না? ইকুয়েশনটা হচ্ছে কি 5 থেকে 10 এর জন্য, তো কিন্তু এফবি যখন ইনফ্লুয়েন্স লাগবে অর্ধেক তো রাখা যাবে না, এটা হচ্ছে এফবি এর ইনফ্লুয়েন্স। এফবি, তাই না? এটা তো বুঝছো। বি তে রিঅ্যাকশন যখন এ তে 1 কিপ থাকবে তখন কি এফ এ হয়ে যাবে 1। আস্তে আস্তে যখন বি এর দিকে আসবে তখন আস্তে আস্তে বাড়তে থাকবে, আবার বি পয়েন্টে যখন 1 কিপ থাকবে তখন এফ বি 1। আবার যখন ডান দিকে যাবে তত কি বি তে কমতে থাকবে, সি তে বাড়তে থাকবে, সরি বি তে কম থাকবে, সি তে বাড়তে থাকবে, সো বি তে কমতে থাকবে। সহজ কথা হচ্ছে যেমন, সো এটা হচ্ছে কি আমার এফ বি এর ইনফ্লুয়েন্স। সো আমার ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, দেখো পরীক্ষার সময় যেটা বলে যে আমি তোমাদের যদি কমপ্লেক্স নিয়ে দিই, প্রবলেম দেই, তখন তোমাদের ইকুয়েশন শুধু চিত্রগুলো আঁকতে হবে। ওকে, আর পরীক্ষার সময় তো তোমরা দেখা দেখি করতে পারো না, সো আমার চিত্র উপর মার্ক দিতে সাহস আছে। তো ঠিক আছে, সো আরবি মাইনাস এফবি, সো এফবি এর ভ্যালু নিয়ে আর আমাদের কনফিউশন নেই, তাই না? সো যেটা বলতেছিলাম, আমাদের যখন 5 to 10 তখন আমরা যদি লেফট সাইড নেই তাহলে কি আরবি মাইনাস এফবি। ওকে ওকে, আবার যখন কি 10 to 20 অর্থাৎ সি বা ই এর মধ্যে থাকে তখন আমাদের লেফট সাইডে ফোর্স থাকবে কি শুধু একটা না, আরবি। যখন 1 কিলোটা সি থেকে ই এর মধ্যে চলে যায় তখন এই পয়েন্টের অর্থাৎ এই পয়েন্টের লেফট সাইডে লোড থাকবে কি শুধু একটাই, সেটা হচ্ছে কি আরবি। সো আমরা লেফট সাইডে ফোর্স গুলো নিয়ে নিই। সো when x equal কি 10 to 20 তখন লেফট সাইডে ফোর্স হচ্ছে কি শুধু একটাই, সেটা হচ্ছে আরবি, আপওয়ার্ড পজিটিভ, সো পজিটিভ ডিরেকশন। এখন এই ভ্যালুগুলো যদি আমরা স্যার ক্যালকুলেট, ছোট্ট একটা কোশ্চেন ছিল স্যার। আমি একটু এই এখন যদি আমরা যেটা পড়ছি এটা যদি মিলাইতে চেষ্টা করি, হ্যাঁ দেখো মিলানোর কত সহজ। যখন আমাদের x এর ভ্যালু 0 তখন সূত্র কোনটা? -1 প্লাস আরবি। সো -1 প্লাস আরবি। আরবি কত এখানে? আরবি কত? 1.5। 1.5। এটা থেকে -1 করতে করলে কত থাকে? 0.5। সো 0.5। আবার যখন x = 5 তখনও কি করতে হয়? -1 প্লাস আরবি। সো -1 প্লাস 1 কত হয়? 0। আবার যখন 5 to 10, এই 5 পয়েন্টটা কিন্তু দুইটা কি সূত্রে আছে, তাই না? ফার্স্ট এই x = 5 দুইটা সূত্র আছে, এই ইকুয়েশনে বসে 5 to 10 তখন হচ্ছে কি আরবি মাইনাস এফবি। আরবি কত? 1, এফবি কত? 1। 1 - 1 0। দেখছো যেগুলো কমন পয়েন্ট এগুলো যে কোনো একটা। আবার যখন f = কি x = 10 দ্যাট ইজ সি পয়েন্টে আছে, তখন হচ্ছে কি আমাদের x = 10 হলে আমরা দুইটা সূত্র যে কোনো একটা বসে আরবি মাইনাস এফবি। ওকে, আরবি হচ্ছে কত? 0.5, এফবি কত? 0। সো 0.5। আবার যখন আমরা আরো এই পাশে চলে আসলাম, এই পাশে হচ্ছে কি সরাসরি আমরা কি বলছি বিবিসি সমান কি আরবি। সো আমরা আরবি যে ইনফ্লুয়েন্স লাইন আছে তখন আর ক্যালকুলেশন নাই, ওইটাই কি এখানে ড্র করে দিচ্ছি। দেখছো 0.5 0 - 0.5 0.5 0 - 0.5।
ওকে, তারপরে আমরা এই পরেরটা দেখার চেষ্টা করি, যে এমবি দেখার চেষ্টা করছি। আচ্ছা, এটাতে ক্লিয়ার কিনা বলো, মানে তার প্রশ্নটা একটু বলো, ফাইন বলো কোশ্চেন কি। স্যার আমি জিজ্ঞেস করতেছিলাম যে ওই যে স্যার আমরা যে x যখন 5 to 10 তখন আরবি মাইনাস এফবি লিখছি, এই এফবিটার ডিরেকশন কি স্যার গার্ডারের উপর যে ফোর্সটা পড়তেছে উপর থেকে ওইটা না স্যার? শুধু গার্ডারের কথা চিন্তা করো, ঠিক আছে? গার্ডারের উপর নিচে দিকে চাপ পড়তেছে না, আসলে ওয়ান কিপ দিয়ে এইভাবে দেয়া মানে কি, এই ওয়ান কিপটা তুমি যদি তোমার চিন্তা করো, তোমার মনে করো তোমার আরো ইয়ে করে দিই, মনে করো তুমি এখানে শুয়ে আছো, হ্যাঁ, তোমার একটা হ্যাঁ, তুমি মনে করো এটা, হ্যাঁ, তোমার উপরে যদি এমনি স্ট্রিংজার দিয়ে এই লোডটা পড়ে, তোমার কি চাপ পড়বে না ডান পড়বে বলো তো? চাপ পড়বে। তাহলে আর কথা বলে লাভ আছে? এটা সবাই বুঝো, তাই না? ওকে স্যার। এটা তো বুঝতে পারতেছো চাপ পড়বে, তো চাপ পড়বে গার্ডার। আমি যদি আঁকতেছি গার্ডারে, বারবার বলতেছি ইনফ্লুয়েন্স লাইন অফ গার্ডার। গার্ডার মানে কি? সবচেয়ে নিচেরটা, সবচেয়ে উপরেরটা হচ্ছে স্ট্রিংজার, যে মাথাগুলো যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফ্লোর বিম, আর নিচেরটা হচ্ছে কি গার্ডার। তো গার্ডারের উপর কি আসতেছে সেটা আমরা দেখবো, হ্যাঁ? বুঝতে পারছো? জি স্যার। নেক্সট কোন কোশ্চেন? আচ্ছা, এরপরটা সবচেয়ে মজার ব্যাপার, যে এমবি, তাই না? ছোট। এখন দেখো আমাদের ইনফ্লুয়েন্স হচ্ছে কি, এমবি যখন ড্র করবো হচ্ছে কি আমাদের লেফট সাইড অথবা রাইট সাইডের ফোর্স গুলো সমষ্টি। হ্যাঁ, আমি চিন্তা করলাম এই ক্ষেত্রে আমরা লেফট সাইডের ফোর্স গুলো সমষ্টি নিব। সো x = যখন 0 to 5 তখন লেফট সাইডে ফোর্স, x = যখন 0 to 5 তখন আলটিমেটলি বিমের যে ফোর্স কয়টা? 4টা, তাই না? এক কিপটা যখন এ ও বি এর মাঝে থাকবে তখন বিমের মধ্যে লোড থাকবে কয়টা? 4টা। একটা হচ্ছে এফ এ, একটা হচ্ছে এফ বি, একটা হচ্ছে আরবি, আর হচ্ছে আরবি, 4টা লোড থাকবে। তো আমি লেফট সাইডে বি এর লেফট সাইডে, তখন বি এর লেফট সাইডে আমার, এখন আমি সহজ করার জন্য বলবো বি এর লেফট সাইডে ফোর্সগুলো। তো বি এর লেফট সাইডে ফোর্সগুলো নিলে আমরা কি করব বলো তো? এফ এ ইনটু, তো আমি যখন x = 0 to 5 তখন b এর লেফট সাইডে কোন ফোর্সটা থাকবে? শুধু f এ থাকবে না? x এর মান যখন 0 to 5, যখন এখানে অ্যাক্টিভ লোডটা কাজ করবে, হ্যাঁ, যখন 0 to 5 এর মধ্যে যে কোনো পয়েন্টে কাজ করবে তখন লেফট সাইডে কি একটা ফোর্স থাকবে? আর এই fb তো সরাসরি b তে চলে আসবে, সো লেফট সাইডে একটা ফোর্স থাকবে, সেটা হচ্ছে কত? f এ। তাহলে f এ থাকলো, তাহলে আলটিমেটলি এটা, তাহলে আমি আসলে সূত্রটা অন্যভাবে লিখছি, এটাও লেখা যায়। তাহলে ওয়ান কিপটা থাকবে, তাহলে বি পয়েন্টে আমরা এফ এর কথা চিন্তা না করে আমরা যদি এইভাবে বলি যে ওয়ান কিপ রুটটা, হ্যাঁ, ওয়ান কিপ রুটটা হচ্ছে আমাদের, মনে করো এখানে ওয়ান কিপ রুট। আচ্ছা, আমি তোমাদের এফ এ দিয়ে দেখাই, হ্যাঁ। এফ এর ইনফ্লুয়েন্স কি বলতো? এফ এর ইনফ্লুয়েন্স লাইন কত? এ পয়েন্টে 1, বি পয়েন্টে 0, তাই না? এটা হচ্ছে কার? আমি এখন যেটা আঁকলাম সেটা কি? এফ এর ইনফ্লুয়েন্স লাইন, এফ, তাই না? এখন যেটা আঁকলাম এটা এফ এর ইনফ্লুয়েন্স না, যে যখন এক কিপ লোড এ পয়েন্টে থাকবে তখন এফ এ কত? 1, আবার যখন এক কিপ লোড কি আমার বি পয়েন্টে যাবে তখন এফ এ 0। সো আলটিমেটলি আমরা কি করব? এফ এ ইনটু কি 5, মোমেন্টের ডায়াগ্রাম হবে কি, যখন x = 0 to 5 তখন mb সমান fa ইনটু 5, সো fa ইনটু 5, সো এই পয়েন্টে কত? fa 1, 1 ইনটু 5 কত? -5, তাই না? 1 ইনটু 5 কত? -5। এই এখানে একটু ঝামেলা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? বোঝা তো যায় না, না? স্যার ষোলো হয়ে গেছে। এখানে একটু ইয়ার পারবো না, এটা পেইন্টেই ঝামেলাটা সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, তোমরা নিচের চিত্রটা দেখছো অলরেডি, তাই না? আমি যদি পাওয়ার পয়েন্টে দেখে নিয়ে আসি তোমাদের চিত্রটা, চিত্র দেখতে এখন তো যাচ্ছে, হ্যাঁ। যখন f ইনটু 5, তাহলে f এ কত? এখানে 5 আর 1 ইনটু 5 কত? যেহেতু এটা কি লেফট সাইডে ফোর্সগুলো দেখো মাইনাস কেন হয়েছে? মাইনাস হচ্ছে লেফট সাইডে ফোর্সগুলো এখানে কি বিএমটা কি এই কিসের মতো বাঁকা করবে বলো তো? এখানে যে f পয়েন্টের যে লোডটা f এ,
এফ লুপটা বিমকে কি টুপির মতো ভাগে করবে না? জি স্যার, নিচের দিকে। যখন নিচে উপর মানে যাই হোক, এটা কি পজিটিভ রিফ্লেকশন না নেগেটিভ রিফ্লেকশন? যখন টুপির মতো বাঁকা করবে তখন হচ্ছে কি আমাদের নেগেটিভ রিফ্লেকশন। হ্যাঁ, সবসময় মনে রাখবা। আর যখন নৌকার মতো স্বাভাবিকভাবে আমরা সিভিল ইঞ্জিনিয়ার কি নরমালি সবকিছু কি নিচের দিকে বাঁকা হয়, তাই না? রিফ্লেকশনটা যখন নিচের দিকে হয় তখন এটাকে বলা হয় পজিটিভ রিফ্লেকশন। আর যখন উপরের দিকে বাঁকা হয় অর্থাৎ কি টেনশনটা এখন উপরে ফিরে চলে আসবে না? এই জি স্যার, প্রবলেমের এটা ক্ষেত্রে উল্টা। টেনশনটা উপরে ফিরে চলে আসবে, টেনশন উপরে ফিরে চলে আসলে কি নেগেটিভ। আর আমরা যখন তোমরা 3-1 এ যখন আরসিসি পড়ো তখন সবসময় কি আমরা টেনশন পজিটিভ মুভমেন্টের জায়গায় কি দিয়ে দিই, রড দিয়ে দিই, তাই না? পজিটিভ মুভমেন্ট মানে পজিটিভ মুভমেন্টের জায়গায় কি নিচে রড দিই, সাকিব স্যার যেটা পড়ান। তো ওইটা ইউনিফর্মিটি রাখার জন্য আমরা যেখানে যেই মুভমেন্টের জন্য উপরে টেনশন সেখানে আমরা কি নেগেটিভ সাইন দিই, আর যেই মুভমেন্টের জন্য নিচে টেনশন সেটার জন্য আমরা পজিটিভ সাইন দিই। হ্যাঁ, তো যাই f into 5, so 1 into 5 5, তারপরে এখানে 0.5 into 5 2.5, আলটিমেটলি এখানে আসছে কত, এই পয়েন্টে f এ কত 0 0 into 5 0। ওকে, তারপর আমি আর ফোর্স নিচ্ছি না কেন? এখানে কি এক কেপ লুপটা ডান পাশে যাবে না? অবশ্যই ডান পাশে যাবে, তাই না? এক কেপ লুপটা কি আরো ডান পাশে যাবে, কারণ কি এক কেপ লুপটা আমাদের মনে করো এই পয়েন্টে আছে। হ্যাঁ, মনে করো ওই পয়েন্টে কাজ শেষ, এই পয়েন্টে আছে। এই পয়েন্টে থাকার পরে আমরা করতেছি না কেন, আর হিসাব করতেছি না কেন? কারণ হচ্ছে আমি এখানে চালাকি করতেছি কি শুধু লেফট সাইডে ফোর্স গুলা সমস্যা নেই। যদি এই পয়েন্টে এক কেপ লুপ থাকে, বিমে 4টা ফোর্স কি থাকবে আরবি এফবি এফসি আরডি। বা এই পয়েন্টে থাকলেও কি থাকবে আরবি আরডি এফসি এফডি, তাই না? কিন্তু লেফট সাইডে কি বি পয়েন্টে লেফট সাইডে আর কোনো ফোর্স যাবে? বি পয়েন্টে লেফট সাইডে আর ফোর্স যাবে না। তো আমি যদি বলি যে লেফট সাইডে ফোর্স গুলো সমষ্টি নিব, তো লেফট সাইডে আর ফোর্সে নেই। যখনই এক্সটা বি পয়েন্ট পাস করে যাবে তখন আর কি লেফট সাইডে ফোর্স নেই, তখন কি মুভমেন্ট জিরো। আর কেউ যদি ওভার ইন্টারেস্টেড হয়ে থাকো যে বাম ডান পাশে 3টা ক্যালকুলেট করে দেখি মুভমেন্ট জিরো আসে কিনা, করতে পারো, আসবে। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা হচ্ছে আমি যে এখানে কিন্তু আমি দেখো f into 5 লিখি দেই, তাই না? এটা নরমালি যে এটা নরমাল সেন্সে এখানে যদি 1 কিপ লোড থাকে x এর ডিসটেন্সের সাথে পরিবর্তন হবে, বুঝছো? এটা তোমাদের আসলে বোঝানো যাবে না, তোমরা এটাই মনে হয় f into 5 মনে করো, দুইটাই হবে। এটা হচ্ছে বিমের ক্ষেত্রে কি আমরা 1 into x লিখছিলাম না, ফোর্স ইনটু ডিসটেন্স, ওই বিমের কনসেপ্টটা সরাসরি চলে আসছে যেহেতু সিম্পল। আচ্ছা, তোমাদের তো কঠিনটি দেই নাই, আরে তোমাদের তো বিপদ লাগছে। আমি কঠিন গার্ডার গুলো করাই নাই তোমাদের? ও আল্লাহ, এই শোনো, আমি তো এগুলো ছবি তুলছি, আমি তো তোমাদেরকে আরো অনেক কঠিন কঠিন গার্ডার দিয়ে রাখছি। আচ্ছা দেখ, আজকে আমরা বেশি ডিপে যাবো না, আমরা এখন ক্লাসের প্রবলেম গুলো শুরু করবো। স্যার গার্ডার থেকে কয় সেট থাকবে? মানে এভাবে সেট বলতে পারবো না, তবে আমি তোমাদের এখন শুধু বিম আর গার্ডার পড়েছে, এগুলোতে মোটামুটি 2 সেট থাকবে। এখন আমরা পড়বো আজকে পড়বো ট্রাস, মানে এগুলো থেকে 2.5 সেট থাকবে, 2 সেট থাকবে না। বিম গার্ডার ট্রাস এগুলো থেকে 2.5 সেট থাকবে। হ্যাঁ, কোনটা থেকে হাফ সেট থাকবে, কোনটা থেকে ফুল সেট থাকবে এটা আসলে বলা যাচ্ছে না। আসলে আমার কথা ঠিক নেই, বুঝছো? সত্যি কথা, আমার কথা শুনলে এগুলো না পড়ে ভালো, যা পড়েছি সব করে ভালো, কারণ আমার মনে থাকে না। বুঝতে পারছো? পরীক্ষা সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করলে আর লিখতে পারবো। কোন একবার জিজ্ঞাসা করছিল স্যার প্রবলেম কি গতবারের কোশ্চেন থেকে আসবে,
তাই আমি বলছিলাম না আসবে না, কিন্তু দেখা গেছে আমি গতবারে একটু আসবে না, পরবর্তীতে আমি মনে নাই 50% দিয়ে দিছি গতবারে। এগুলা শুনে তোমাদের এটা কি ছিল? তোমাদের স্যার, ওই- আমার ওই বেশ শেষ। সাবেদ স্যার স্যার পাস করছিল কতজন? পাস করছে, কোন রকম করছে। স্যার রাখছিল নাকি তাদের উপরে? স্যার আমাদের সাথে মনে থাকে না কি, মনে না থাকে কি করবো বলো? স্যার একটা টপিক থেকে বলছিলেন স্যার 5 সেট হবে, হয় নাই স্যার। মনে মোর থাকে না সার্কেল, তুই আবার মোর মনে করে সার্কেল, দিচ্ছিস। কোর্স সার্কেল মোর সার্কেল। ওইটা মনে ছিল তো, মনে থাকে বড় দিন। আর আমরা স্যার মনে করে দিব নক দিয়ে স্যার। প্রশ্ন কবে করি তোমরা জানো? স্যার ফাহিমকে দায়িত্ব দিলেও এটা খুব ভালো পালন করতে পারবে। মোর সার্কেল করতে গেলে জি স্যার, রেদন স্যার একবার দায়িত্ব দিছিল স্যার, খুব সুন্দরভাবে পালন করছে স্যার। So, এখন কি আমাদের ট্রাস স্যার অলরেডি 1 ঘন্টা শেষ। ঠিক আছে, আমরা এখন তোমরা দুইটাই যদি বুঝতেও স্যার, চাও, শোনো আমি তোমাদের স্যার বলি, আমার কানে তোমাদের ব্যথা করতেছে স্যার। কানে ব্যথা করলে তোমার কান পরিষ্কার করো। আর শোনো, স্যার পড়ান শেষ করুন। আমাদের অবস্থা দেখো, আমরা যখন চুইরে করতাম আমাদের স্ট্রাকচারে ক্লাস কত হয়েছে, এই যে এতক্ষণ পর্যন্ত যতগুলো ক্লাস নিলাম কত সময় দিলাম, আমাদের স্যারে বিম পড়াইছে হচ্ছে 15 থেকে 20 মিনিট, আসছে 15-20 মিনিট বিম পড়াই চলে যাচ্ছে বিম শেষ। গার্ডার তো মোটামুটি মাশাআল্লাহ 5 মিনিট গার্ডার একটা আসছে। স্যার এই জন্য তো আপনারা চুয়েটে চান্স পাইছিলেন স্যার, আমরা তো স্যার, বাইরে আপনাদের চান্স বেসিক পাইছি। স্যার, আপনাদের বেসিক তো ভালো স্যার, আমাদের বেসিক এত ভালো না স্যার। এইগুলো না তো একটা আমি পরিশ্রম করতেছি তো, বেসিক তো তোমাদের পরিশ্রম। স্যার, গার্ডার একটা আসছে, শোনো না, একটা গার্ডার কথা একটা বলি আসছে, স্যার। কথা শেষ করি। গার্ডার একটা আগে বলছে যে কনসেপ্ট বিমের মতো এটা হচ্ছে গার্ডার, হ্যাঁ পরীক্ষার সময় দেয়ার সেট দিছি, দেয়ার স্যার, হ্যাঁ বলছে এটা বিমের কনসেপ্ট করে দিই, ঠিক আছে? এখন স্যার তোমরা খুব যদি- ভয়ানক স্টোরি স্যার, হরর ভয়ানক, স্টোরি। চারটাই ভয়ানক, ওই চারটাই স্পেশাল স্যার। স্যার বয়স্ক টিচার মনে হয়। বয়স্ক বলতে আমরা না, এত বয়স না, প্রফেসর কিন্তু এত বয়স্ক না। স্যার এগুলো আমাদের জন্য হরর স্টোরি, ভূতের কাহিনী। যাক বাদ দাও, হ্যাঁ তোমরা পারবা, খেলায় বললে বাঙালি সবাই পারে, হ্যাঁ আমরা খেলা দিতে পারতেছি না তো, এটা স্যার। ওকে, যাক আমরা এখন ইনফ্লুয়েন্স লাইন অফ ট্রাস্ট করবো। খুব সহজ জিনিস, আসলে সহজ, কারণ ট্রাসের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে ট্রাস হচ্ছে কি, ট্রাসের লোড অ্যাপ্লাই হয় কি শুধু জয়েন্টে, তাই না? ট্রাসে শুধু লোডটা অ্যাপ্লাই হচ্ছে জয়েন্টে, তো এটাই আমাদের সবচেয়ে বড় সুবিধা এখানে পাবো। সো দেখো এই প্রবলেমে আমাদের একটা ট্রাস দেয়া আছে, ট্রাসে একটা সিম্পল ট্রাস, আমি ট্রাসের বৈশিষ্ট্যগুলো বলে ফেলে আগে। ট্রাসটা হচ্ছে টোটাল 6টা স্প্যান, প্রত্যেক স্প্যান হচ্ছে 6 মিটার করে, টোটাল 36 মিটার স্প্যান, হ্যাঁ 6 মিটার, 36 মিটার। এবং যে হাইটটা দেওয়া আছে ট্রাসের হাইট হচ্ছে 6 মিটার। বারের নামকরণ হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। ওকে, আমাদের কাজ হচ্ছে সিডি মেম্বার ফোর্সের ট্রাসে ইনফ্লুয়েন্স লাইন বলতে অনলি মেম্বার ফোর্সের ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে আমাদের। ট্রাসে কোনো মুভমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে না তোমাদের জন্য, যেটা সুবিধা। কারণ ট্রাসের মেম্বার, ট্রাস এমন ভাবে ডিজাইন করা হয় যাতে কি ট্রাসটা আলটিমেটলি পুরোটা ট্রাসে কি একটা বিম, এবং ট্রাসের সবগুলা মেম্বার মিলে কি একটা বিম একসাথে ক্রিয়েট করে। তো এই ক্ষেত্রে আমাদের ট্রাসের মেম্বার সরি বিম মুভমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে না আমাদের এই কোর্সে। তো আমরা শুধু মেম্বার ফোর্স বের করবো। তো আমরা যারা তোমরা ওই সেকশন কাটাতে তোমরা ট্রাসের সেকশন মেথডে প্রবলেম করছো না, ওইটাতে যারা এক্সপার্ট তারা এখানে অনেক বেনিফিট পাবে। সো আমাদের ইনফ্লুয়েন্স লাইন অফ সিডি মেম্বার ফোর্স সিডি, অর্থাৎ এই মেম্বারের মেম্বার ফোর্স এবং আইডি, এই দুইটা মেম্বারের মেম্বার ফোর্স ড্র করতে হবে। এই দুইটা মার্ক করা আছে। যেহেতু আমাদের হাইট হচ্ছে 6 মিটার, এইদিকে কি এইটা সিডি হচ্ছে কত 6 মিটার, সো অ্যাঙ্গেলটা কি 45 ডিগ্রি। সো কোনো কিছু প্রবলেম আসার শুরুতেই আমরা রিঅ্যাকশনে ইনফ্লুয়েন্স লাইন ড্র করে ফেলবো, যেটা সহজ। যে এ পয়েন্টে 1 কিপ লোড থাকলে কি রিঅ্যাকশন 1, আর জি পয়েন্টে 1 কিপ লোড থাকলে কি রিঅ্যাকশন 0, আর এ 0। তো এই 0 এবং 1 যোগ করব, টোটাল হচ্ছে কি 6টা স্পেন, 36 ফিটে সে ইনক্রিজ হচ্ছে কত
1 মানে 36/36 হচ্ছে এটা। সো আলটিমেটলি বাকিটা লিনিয়ার ট্রায়াঙ্গেল দ্বারা 5/6, 4/6, 3/6, 2/6, 1/6। সিমিলারলি আরজি যখন আমরা ড্র করব ঠিক সেইভাবে সেম, জাস্ট কি জি পয়েন্টে 1 কিপ দিলে আরজি 1, এ পয়েন্টে 1 কিপ দিলে আরজি 0। একটু আরজি যদি এর মধ্যে হচ্ছে এটা আরজি। সো এই দুইটার মধ্যে আমরা কি ড্র করে ফেললাম ইনফ্লুয়েন্স লাইন অফ রিঅ্যাকশনস। এটা দিয়ে আমাদের কোনো মার্কস আসবে না, কিন্তু আমাদের একটা সুবিধা আসবে। হ্যাঁ, তারপরে দেখো আমরা এখন শুরুতে এফআইডি এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করার চেষ্টা করতেছি। তো আমরা সেকশন কেটে নিব ট্রান্সের, এই ক্ষেত্রে আমরা একটা সেকশন কেটে নিব। সেকশনটা হচ্ছে আমাদের এই বরাবর, অর্থাৎ এই বরাবর ট্রান্সকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতেছি, যেটা হচ্ছে এখানে ছোট সেকশনটা আমাদের দেখানো আছে। ক্লাসের সেকশন নিয়ে আমাদের ফোর্স ডায়াগ্রাম, মেম্বার ফোর্সের ডায়াগ্রামগুলো আঁকা সহজ হয়েছে। হ্যাঁ, তো দেখো আমাদের এখন প্রবলেমটা আসলে এই জায়গায় চলে আসছে। এই যে মেম্বার ফোর্সটা ড্র করছি, এই জায়গায় আমাদের ক্লাসের অংশ চলে আসছে। এই ক্ষেত্রে দেখো আমাদের যখন এক্স, এখান থেকে আমরা সামেশন অফ এফওয়াই নিয়ে মেম্বার ফোর্স ড্র করব। সামেশন অফ এফওয়াই নিয়ে যখন মেম্বার ফোর্স ক্যালকুলেট করব, তখন দেখো আমাদের যখন তাহলে কি আলটিমেটলি তিনটা ফোর্স আমাদের, তাহলে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে ওয়ান কিপ লোড অলওয়েজ হচ্ছে জয়েন্টে অ্যাপ্লাই হবে। অর্থাৎ কি এক্ষেত্রে যেহেতু ট্রাসের নিচের যে কর্ডটা বটম কর্ড দিয়ে লোড যাবে, তো ওয়ান কিপ লোড কয়টা পয়েন্ট থাকবে? টোটাল 7টা পয়েন্ট থাকবে, এ বি সি ডি ই এফ জি। শুধু এই পয়েন্টগুলোতে ওয়ান কিপ লোড থাকবে। তো আমি সেকশনটা আঁকছি হচ্ছে এই জায়গায়, এই বরাবর ট্রাসকে দুই ভাগে ড্র করে আমরা এইখানে ড্র করছি। সো এই ক্ষেত্রে দেখো আমি যদি সামেশন অফ এফওয়াই নিই, অর্থাৎ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নেই, তাহলে আমাদের লোড থাকবে কয়টা? আর একটা থাকবে, আর এফসিডি cos 45 থাকবে। এটা হচ্ছে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো ভার্টিক্যাল উপাংশ কি এফসিডি cos 45 এবং আর এ থাকবে। আরেকটা জিনিস থাকবে, যখন x = 0 to 12, অর্থাৎ x এর ভ্যালু যখন 0, অর্থাৎ a পয়েন্ট 0 6 রিয়াল, x = যখন 0 6 12 এগুলা হয়, অর্থাৎ এক কিপ লোডটা যখন বাম পাশে থাকবে তখন কি 1টা মাইনাস হবে, আর 1 যখন ডান পাশে চলে যাবে তখন আর 1 মাইনাস হবে না। তো আমরা শুরুতে দেখি ফর x = 0 to 12, অর্থাৎ x এর ভ্যালু 0 থেকে 12, অর্থাৎ এক কিপ লোডটা অর্থাৎ কি আমাদের a পয়েন্টে আছে, অথবা b, আইদার a অথবা আর b আর c। এই 12 ফিটের মধ্যে কি আছে? a b c, তিনটা পয়েন্ট আছে না? তো এক কিপ লোডটা যদি a b বা c তে থাকে, তখন আমাদের সামেশন অফ এফওয়াই যদি দেখি, সো কি থাকবে? আপওয়ার্ড আছে কি লেফট সাইডে ফোর্স গুলো সামেশন যদি নেই, আপওয়ার্ড আছে কত? আর এ, ডাউনওয়ার্ড আছে কত? 1। এটা কি এ পয়েন্টে থাকতে পারে, বি পয়েন্টে থাকতে পারে, বা সি পয়েন্টে থাকতে পারে। আরেকটা ফোর্স আছে, সেটা হচ্ছে কি ডাউনওয়ার্ড, সেটা হচ্ছে কি আমাদের এফ আইডি cos 45। তো এই লেফট সাইডে টোটাল তিনটা ফোর্স আছে যখন কি x = 0 to 12, অর্থাৎ এক কিপ লোডটা এ বি বা সি তে থাকলে আর এ, আর একটা হচ্ছে ওয়ান কিপ লোডটা নিচের দিকে, এবং এফ সিডি cos 45। আমি আবারও বলতেছি, এটা এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটা কি 45। এফ সিডি এফ আইডি, অর্থাৎ আইডি মেম্বার যে ফোর্স, তার cos 45 ডিগ্রি উপাংশ। এই সবগুলা নিয়ে যদি দেখি, সো x = যখন 0 to 12, তো এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, এই তো তখন আসতেছে এফ আইডি = আর এ মাইনাস 1 বাই cos 45 ডিগ্রি। এখানে দেখো এই যেহেতু এটা মাইনাস এফ আইডিটা নিচের দিকে, সো ডান পাশে গেলে পজিটিভ চলে আসছে, তো থাকতেছে কি আর এ মাইনাস 1 বাই cos 45। এই অংশটা হচ্ছে যখন x = 0 to 12। কিন্তু যখন x = কি ডান, আরো ডান পাশে যায়, অর্থাৎ ওয়ান কিপ লোডটা যখন ডি ই এফ বা জি পয়েন্টে থাকে, দ্যাট ইজ যখন x = 12 to 36, তখন হচ্ছে কি আমাদের আর ওয়ান কিপটা থাকবে না, লেফট সাইডে ওয়ান কিপটা থাকবে না। তখন লেফট সাইডে ভার্টিক্যাল ফোর্সগুলোর সমষ্টি হচ্ছে আর এ মাইনাস এফ আইডি cos 45, যেহেতু ওয়ানটা আর নাই, সো সেই ক্ষেত্রে এফ আইডি হচ্ছে
RA by cos 45। তো এখন খেয়াল করো আমাদের আর এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করা আছে তাই না? তো অর্থাৎ এইটা যদি আমরা আবার দেখি FID হচ্ছে কি আমাদের প্রথম সূত্র থেকে যদি আমরা 0 to 12 এর জন্য যদি R এর ভ্যালু জানি বাকিগুলোর ভ্যালু কি আমরা তাহলে কি FID ক্যালকুলেট করতে পারি। আবার 12 to 36 এর জন্য কি যদি R এর ভ্যালু জানি আমরা FID ক্যালকুলেট করতে পারবো। সো আমরা এই যে তাহলে ইকুয়েশন আমাদের দুইটা ক্ষেত্রে দুইটা ইউজ করতে হবে। A B এবং C পয়েন্টের জন্য ইউজ করতে হবে প্রথম ইকুয়েশনটা দ্যাট ইজ RA - 1 by cos 45 আর D E F G এই চারটা পয়েন্টের জন্য ইউজ করতে হবে আমাদের RA by cos 45। সো দেখো আমাদের এখানে ইকুয়েশন ভ্যালু R এর ভ্যালু কি A B C প্রথম তিনটা পয়েন্টের জন্য দেয়া আছে এবং পরে সবগুলো পয়েন্টের জন্য আমরা পাচ্ছি। তো এই পয়েন্টগুলোতে যখন R এ আমরা বসাই ফেলবো তখন হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো পাবো। ওকে, এখন যদি ক্লাস হতো আমি তোমাদের বলতে পারতাম যে ক্যালকুলেটর দিয়ে ক্রস চেক করো, বুঝতে পারছো? বা ক্লাস হইলে আমি কি তোমাদের সামনে ক্যালকুলেটর দিয়ে ড্র করতে পারতাম, বাট এখন আমার জন্য ড্র করাটা কঠিন, তো আগে ড্র করি। ওকে, বুঝা গেছে? তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে তখন কি যখন এক নাম্বার পয়েন্টে আরে কত 0, এক নাম্বার সরি এ পয়েন্টে আরে কত 1, সো 1 - 1 by cos 45 degree, so 0 by cos 45 degree, that is 0 0 বি পয়েন্টে হচ্ছে আর হচ্ছে কত 5/6 তাই না? বি পয়েন্টে আর হচ্ছে আমরা আবার যদি দেখি 5/6, সো 5/6 - 1 by cos 45, 5/6 হচ্ছে কি একের থেকে ছোট, একের so 5/6 - 1 by cos 45, so মাইনাস ভ্যালু একটা আসবে, so 1/6 by cos 45, that minus 1/6 by cos 45, that is -0.235. Similarly C পয়েন্টের জন্য হচ্ছে কত 4/6 - 1 by cos 45, হ্যাঁ তাহলে 4/6 - 1 অর্থাৎ কি -2/6 by cos 45, so আলটিমেটলি কি আগেরটা ডাবল হবে না, আগেরটা ছিল 1/6 by cos 45, এখন হচ্ছে 2/6 by -45 cos 45। কিন্তু ডান পাশে ডি ই এফ পয়েন্টের জন্য সরাসরি কি আমরা আর এর ভ্যালু বসিয়ে দিলে আর এর বাই cos 45 করলে পাবো। আমরা এটা ক্যালকুলেটরে একটা ইকুয়েশন যে আমরা ক্যালক ইকুয়েশন পারি না, আমরা একটা ইকুয়েশন গঠন করে কি বারবার ক্যালক দিয়ে জাস্ট ভ্যালুগুলো পুট করে দিলে হয়ে যাবে তাই না? একটা করে ভ্যালু পুট কি আমাদের বারবার কিন্তু পুরো ইকুয়েশন লিখতে হবে না, অনেক সময় জটিল ইকুয়েশন আসবে কিন্তু আমরা সবসময় কি জটিল ইকুয়েশনটা লিখতে হবে। ওকে, তো এতটুকু বোঝা গেছে তোমাদের? কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, 1 মিনিট দেখো, দরকার হলে কোশ্চেন থাকলে বলো, বা কারোর কাছে ক্যালকুলেটর থাকলে একটু ট্রায়াল দিতে পারো। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো, আমার কথা শোনা যায়? কি রে ভাই? আরে কি রে, আমি তো পুরো অবাক হয়ে গেছি, কি রে কোনো আওয়াজ শব্দ না, আমার মাইক কি নষ্ট হয়ে গেল নাকি? ওয়েট কর, স্যার মনে হয় একটু বাইরে আছে। স্যার বাইরে আছেন, তোমাদেরকে দেখার সুযোগ দিচ্ছি। সুযোগ বাইরে সরি বলো, স্যার। বুঝছো কিনা বলো না, তোমরা গল্প শুরু করে দিলে। হ্যাঁ, মাইক টেস্টিং শুরু করছো। ওকে, সহজ না? বুঝবা, প্র্যাকটিস করো। হ্যাঁ, পরীক্ষার সময় কিরকম আসবে দেখাবো তোমাদের। পরীক্ষার সময় কিরকম আসবে, পরীক্ষার সময় যেগুলো আসবে ক্লাস থাকবে এরকম, বুঝছো? ডান পাশে একটা ক্লাস দেখা যাচ্ছে না? সার্কিট্রাস পরীক্ষার সময় এগুলো আসবে। হ্যাঁ, আমি পড়াবো সবগুলো, এটাই নিয়ম। তো একটু মনোযোগ দাও। হ্যাঁ, আস্তে আস্তে আমার কোশ্চেন চলে যাবো। স্যার এগুলা না বোর্ডে করাইলে মনোযোগ আছে বেশি ভালো। কি করবো বলো? স্যার এভাবে বুঝতে কষ্ট আগে হইতেছে। যেরকম ভিডিও ডাউন দিতে না, এখনো সেরকম তো দিন না। খাতায় করাই দিলে একটু ভালো করে বোঝা যায়। স্যার সবচেয়ে ভালো হয় স্যার খাতায় থাকলে। স্যার
ওই যে ভিডিও গুলো বুঝতে দিচ্ছেন অনেক ওভাবে কষ্ট। হ্যাঁ দিলেই আমি হয় স্যার। আমি বুঝছি, ওটা দিতে হয় না তোমাদেরকে। যদি এখন বলে যে বাকি স্যারদের মতো যে ক্লাস লেকচার, এটা ক্লাস লেকচার তুলে তারপর ছবি তুলে পাঠাবার সাথে সাথে, হ্যাঁ আমি তো আরো করা হলে হয়ে যাবে যে ক্লাসে আমি যতক্ষণ পড়াবো ততক্ষণ খাতায় লিখবা, লেখা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ছবি পাঠিয়ে দিবা যা যা খাতায়। হ্যাঁ তাহলে লেখাতে মনোযোগ থাকে স্যার, আর কিছু বুঝি না। কত কত কিছু বলবো। আচ্ছা যাই হোক, আমরা অনেক ইকুয়েশন নিয়ে নিচ্ছি, পড়াতে বেশি ইকুয়েশন হয়ে যাচ্ছে। স্যার এবার বুঝতে কষ্ট যেতেছে। কষ্ট হয়ে গেলে তোমরা লেখো, আমি সময় দিই, আমার কোনো প্রবলেম। তাহলে আমি শীটটা পাঠিয়ে দিই, তোমরা দেখো, দেখে আমরা 20 মিনিট পরে আবার বসি নাকি কি যাচ্ছে বলো। স্যার এখানে স্যার কোশ্চেনটা তুললে স্যার এখানে যদি বোর্ডে করে দিতেন তাইলেও হইতো স্যার। আমি এখানে লিখতে পারবো না তো, এখানে যে আমার মাউসের যে কন্ডিশন। ওই যে স্যার আগে থেকে সব করা যে স্যার, তো ক্লাস লেগে কয়তে বুঝাইলে স্যার ভালো করে ওটা বুঝাই। কিভাবে করবে? স্যার আগে যখন ভিডিও দিচ্ছেন আপনি যখন ভিডিও দিন আমরা তুলে আপনাকে ছবি তুলে দেবো না। এটা তো অনেক কঠিন। ওই এটা রেকর্ড করে পাঠাতে পারি, লিখতে পারবো না। এটা এই জিনিসটা আমি যে লেকচার এখন তোমাদের যেটা বলবো সেটা রেকর্ড করে পাঠাতে পারি। এটা তো রেকর্ড করে পাঠাবো, ক্লাস শেষে পাঠিয়ে দিচ্ছি। মনোযোগ তো এইভাবেই শিখতে হবে, হ্যাঁ অ্যাডজাস্ট করে নিতে হবে আসলে আমাদের। বুঝছো, ভিডিও করাতে একটু প্রবলেম হয়ে যায় আসলে। মোবাইল দিয়ে ভিডিও করে কয়েক মিনিটের ভিডিও হচ্ছে তোমার কয়েক জিবি, বুঝছো, 30 মিনিটে 4 জিবি 5 জিবি ভিডিও, এটা আপলোড করা অনেক কঠিন। তোমরা দেখো যে 50-60 এমবি, যখন আমি আপলোড করি তখন আমি যে কয়েক জিবি, বুঝছো, 4 জিবি 5 জিবি ভিডিও, এটা আসলে আপলোড করা কঠিন। বুঝতে পারছো? স্যার আপনার মোবাইলের ক্যামেরা অপশনে যায় স্যার, যে সাইজটা কমায় দেন, রেজোলিউশনটা কমায় দেন, তাহলে একটু কম হবে। তখন তো স্যার এমনি তো স্যার দেখি না, বোঝা যায় না, অর্ধেকটা বোঝা যায় না, এই না সেই না। আচ্ছা এটা ইয়া করো না, অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করতে হবে আমাদের, বুঝছো, একটু আস্তে আস্তে হয়ে যাবে, তোমরা একটু পরিশ্রম করো, কিছু উপায় নাই। হ্যালো, জি স্যার। হ্যাঁ আচ্ছা দেখো সহজ, এখন তোমরা এগুলো করে ফেলছো। এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এফসিডি বের করবো। হ্যাঁ এফসিডি ইনফ্লুয়েন্স লাইন ড্র করবো। সো এই ক্ষেত্রে যেটা আমরা করবো, এফসিডি যখন করবো তখন দেখো সেকশনটা দেখলে আমরা বুঝতে পারি। এফসিডি নিলে, এফসিডি বের করতে হলে কোথা থেকে কি করতে হবে বলতো, আই পয়েন্ট থেকে মোমেন্ট নিতে হবে, তাই না? এতটুকু এফসিডির জন্য হচ্ছে আমাদের আই পয়েন্ট থেকে মোমেন্ট নিতে হবে। সো আই পয়েন্ট থেকে যখন মোমেন্ট নিব, সিমিলারলি পুরোপুরি আগের মতো, যখন x ইকুয়াল 0 to 12 তখন মোমেন্ট লেফট সাইডে ফোর্স গুলো সমস্যা। মোমেন্ট নিতে হলে দেখো আই পয়েন্ট যখন মোমেন্ট নিব তখন আসলে কি এই মেম্বারটা এবং এই মেম্বারটা কি কোনো মুভমেন্ট দিবে না, কারণ এই দুটো হচ্ছে কি আই পয়েন্টের ভিতর দিয়ে যায়। তো আলটিমেটলি মুভমেন্ট দিবে কি এফসিডি। হ্যাঁ তো এই ক্ষেত্রে দেখো আর এ ইনটু কত হবে 12, তাই না? মাইনাস, যখন মাইনাস এক টিপটা হইতে পারে কি এ পয়েন্টে আছে, বি পয়েন্টে আছে বা সি পয়েন্টে আছে, যেহেতু x = 0 to 12, সো মাইনাস 1 ইনটু, যদি এ পয়েন্টে থাকে কত হবে 1 ইনটু কত 12 না, তো 1 to 12 মাইনাস x, যত এদিকে চলে আসবে এখানে যখন চলে আসবে ওই পাশ থেকে কি আই পয়েন্ট থেকে দূরত্ব কম থাকবে, যতই ডান দিকে আসবে আই পয়েন্ট থেকে কি দূরত্ব তত কম থাকবে। সো 1 ইনটু 12 মাইনাস x, সো 1 ইনটু 12 মাইনাস x, আর মাইনাস যেটা হচ্ছে এফসিডি। এফসিডি কি, এফসিডি কি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ, খেয়াল করো আমরা এখানে নরমালি যখন উল্লেখ করব না ক্লকওয়াইজ পজিটিভ ধরব, আর এটা কি ক্লকওয়াইজ দিচ্ছে, ওয়ান টিপটা কি অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে। এফসিডি কি, এফসিডি টা কার সাপেক্ষে, আই এর সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, মাইনাস এফসিডি ইনটু কত এই দূরত্বটা, এই দূরত্বটা কত 6। তো এই পয়েন্টগুলো থেকে আমরা এফসিডি পাচ্ছি আর এ ইনটু 12 মাইনাস এফসিডি এর ডান পাশে চলে যাচ্ছে মাইনাসটা, আর এ ইনটু 12 মাইনাস 1 ইনটু 12 মাইনাস x বাই 6। এই পোরশনটা হচ্ছে আমাদের পয়েন্ট x ইকুয়াল 0 to 12। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ একটু এক মিনিট। হ্যাঁ আর যখন x ইকুয়াল টু 18 to 36, দ্যাট ইজ কি ওয়ান কিপটা যখন ডি ই এফ বা জি তে চলে যাবে তখন লেফট সাইডে কি আর ওয়ান কিপটা থাকবে না,
অর্থাৎ আমাদের এই পোরশনে ক্লাসের এই পোরশনে কি ওয়ান কিপ থাকবে না, তখন সরাসরি থাকবে কি আর এ থাকবে এবং এফসিডি থাকবে, তাই না? তো তখন হবে কি আর এ ইনটু 12 মাইনাস এফসিডি ইনটু 6, সো আলটিমেটলি এফসিডি ইকুয়াল টু কত 12 আর এ বাই 6। এখন দুইটা ইকুয়েশনে দেখো আমাদের আননোন, প্রথম ইকুয়েশনে আননোন হচ্ছে কত আর এ এবং এক্স, আর এর ভ্যালু তো আমরা সবগুলো নোই, আর এক্স এর ভ্যালু হচ্ছে কত, এ পয়েন্টে এক্স এর ভ্যালু 0, বি পয়েন্টে এক্স এর ভ্যালু 6, সি পয়েন্টে এক্স এর ভ্যালু 12। তোমাদের মানিক স্যার কি স্ট্রেট ব্র্যাকেট দিয়ে কোনো কিছু পড়াইছেন? তখন তোমরা মোমেন্ট ডায়াগ্রাম ড্র করছো ইকুয়েশনের সাহায্যে, শেয়ার এবং মোমেন্টের ইকুয়েশন লাগছে, তখন কি এই স্ট্রেট ব্র্যাকেট ইউজ করছো? না স্যার না স্যার, স্টেট ব্র্যাকেট এখনো স্যার ইউজ আচ্ছা, হয়নি। তাহলে আমি আসলে এখন সরাসরি ক্লাস না হলে আমি স্ট্রেট ব্র্যাকেটটা ইন্ট্রোডিউস করে করতে যাচ্ছি। স্ট্রেট ব্র্যাকেটটা হচ্ছে যেই ব্র্যাকেটের ভিতরে জিরো পজিটিভ ভ্যালু হলে আমরা কনসিডার করব আর নেগেটিভ ভ্যালু হলে জিরো কনসিডার করব। হ্যাঁ, তো আমরা স্যার এটা তো গত সেমিস্টারে করছি। তা আপনি পড়াইছিলেন গত সেমিস্টারে? জি স্যার। কিসে পড়েছিলাম আমি? তা আপনি পড়াইছিলেন শিওর স্যার 100% মনে আছে স্যার? স্যার এটা অ্যাঙ্গেলের মতো একটা ব্র্যাকেট না স্যার, যে ব্র্যাকেটটা দেখতে অ্যাঙ্গেলের মতো? না না স্যার গ্রেটার দেন ইকুয়াল চিহ্নের মতো, গ্রেটার দেন চিহ্নের জি মতো। স্যার। হ্যাঁ ওই যে লাস্টের ম্যাথ গুলোতে আর ওটা ম্যাথ করাছিল জয়জিৎ। ও ইয়েস হ্যাঁ পড়েছিলাম, বুঝতে পারছি, তো ওটা পড়েছি। আর নরমালি এটা এসএফডি এমডি সময় পড়ে। ওই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। এখানে যদি আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিতাম তাহলে 18 থেকে 36 ইকুয়েশন লাগে না, বুঝছো? তখন তোমাদের বুঝতে কঠিন হতো। তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে তখন আর দুইটা ইকুয়েশন লাগবে না, তখন একটা ইকুয়েশন লাগবে যে এখানে কি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিবে। অর্থাৎ স্যার এখানে 12 থেকে 18 মাঝখানের পয়েন্টগুলো নিয়ে কিছু বলা হয়নি কেন? কারণ ক্লাসে সবসময় আমাদের কনসিডার শুধু কি জয়েন্টে লোড করবে, ঠিক আছে? এত ইন্টেনশনাল এত মাঝে কনসিডার করার দরকার নেই। স্যার কোশ্চেনটাকে করব? আসলে হয় আমরা এখানে ইয়ে করতেছি না। হ্যাঁ বলো স্যার এর আগের পেজে স্যার আপনি এফআইডি এর দুইটা মান বার করছেন, স্যার আমরা কোনটার মধ্যে মানগুলো বসাবো কোন ইকুয়েশনটার মধ্যে? যখন x = 0 to 12 অর্থাৎ a b c এর জন্য প্রথম ইকুয়েশন, আর যখন x = 18 to 18 to 36, তো এখানে এটার কথা বলতেছো না স্যার? জি স্যার। তো x = 0 to 12 এর জন্য কোনটা? এই সূত্রটা, অর্থাৎ a b c পয়েন্টের জন্য হচ্ছে এই সূত্রটা, আর পরেরটার জন্য স্যার নিচেরটা? 12 to 36 এর জন্য হচ্ছে নিচেরটা। জি স্যার। 12 to 36 বা 18 to 36 একটাই লেখা যায়। হ্যাঁ, কারণ এটা হচ্ছে তুমি এখন থেকে একজন প্রশ্ন করলা যে এটা আসলে কি, আমরা যদি এখন 12 to 36 লিখি তাও কি এটা একই সূত্র, বুঝতে পারছো? কারণ দেখো তো 12 হলে কি আসবে, আচ্ছা দেখ একই 12 to 36 ও লিখতে পারি। আমি এখানে ইগনোর করছি হচ্ছে কি 12 পয়েন্টটা ডাবল কাউন্ট হয় না, যদি ওটা না করলে ভালো হতো, 12 to 36 লিখলেই ভালো হতো। ওকে, এই ইকুয়েশনে আমরা মানগুলো বসিয়ে দিয়ে দেখতে পারবো। এটা তো করলাম আমরা না, এফসিডি করলাম না। ওকে, তারপরে দেখো একটা নতুন জিনিস, সেটা হচ্ছে এফ বিসি। হ্যাঁ, অলরেডি আমরা কিসের ইনফ্লুয়েন্সারে রাখছি, এফ বিসি কেন আঁকলামটা, সরি। আচ্ছা, এটা নতুন প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা হচ্ছে 4টা স্প্যান 6 মিটার করে 24 মিটার, হাইট হচ্ছে 6 মিটার। ওটাতে আমরা 3টা কনসিডার করে ফেলছি। হ্যাঁ, তো এইটাতে হচ্ছে 4টা স্প্যান 424 মিটার, হাইট হচ্ছে 6 মিটার। তো আর এর ইকুয়েশন আমরা রাখতে পারবো সরাসরি। আর এ হচ্ছে কত 4/4 3/4, 4/4 মানে কি 1, 3/4 2/4 1/4। ওকে, সো x এখন আমাদের ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে বলছে FBC, ইনফ্লুয়েন্স লাইন অফ FBC এন্ড FCG। FBC এবং FCG এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে বলা হয়েছে। সো FBC ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হলে আমরা কোথায় কাটবো? এই জায়গায় কাটছি, তাই না? এই জায়গায় কেটে দেখো আমি মুভমেন্ট নিছি কিন্তু কি সেকশনের বাইরে থেকে না। তোমরা যখন সেকশন মেথড করছো দেখছো যে আমাদের ইন্টার যেই পাশ থেকে সেকশনটা কাটছি ওই পাশে যদি অ্যাটলিস্ট সেকশন থেকে 2টা পয়েন্ট যে মিলিত হয় তাহলে কি ওই পয়েন্ট থেকে মুভমেন্ট নিতে পারবো। যেমন কি এখানে জি পয়েন্টটা যদিও আমার সেকশনের বাইরে,
কারণ কি এই সেকশন যেখানে কাছে লেফট সাইডে দুইটা পয়েন্ট এফ বিজি এবং এফ এজি জি পয়েন্টে মিলিত হয়েছে। সো আমি জি পয়েন্ট থেকে মুভমেন্ট নিচ্ছি, আলটিমেট মুভমেন্ট দেবে কি আর এ, এবং ওয়ানটা যদি অ্যাভেলেবল থাকে ওয়ান এবং এফ বি। সো ওয়ানটা কখন থাকবে? যখন এ বা বি এর মধ্যে থাকবে তখন ওয়ানটা থাকবে। সো লেখা হচ্ছে x ইকুয়াল টু যখন 0 to 6 clockwise positive mg equal to 0, that is ra into 12 minus 1 into 12 minus x, অর্থাৎ যখন এখানে থাকবে আসলে কি 12 হবে, এখানে যখন থাকবে তখন কি 6 হবে। 12 থেকে এই যে দূরত্বটা অতিক্রম করে ফেলবে সেটা মাইনাস হয়ে যাবে, তাই না? এখানে যখন থাকবে 12 minus 0, কারণ এখানে এই জি পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্ব কি 1 কিপটা যখন এ পয়েন্টে থাকবে তখন হবে কি 1 into 12 minus 0, that is 1 into 12। আবার যখন যত এদিকে আসবে ততই কি জি পয়েন্ট থেকে দূরত্ব কমবে না, সো কি 12 minus x। যখন এই পয়েন্টে আসবে আসলে দূরত্ব হবে কি 12, আগে ছিল 12 এখন চলে আসছে 6, সো 12 minus x বা 12 minus 6। আরেকটা আছে f bc into 6, ক্লকওয়াইজ হচ্ছে শুধু আর এটা, এবং 1 এবং f bc দুটো অ্যান্টি ক্লকওয়াইজ। সো এই যে ইকুয়েশনটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি হয় x equal 0 to 6, অর্থাৎ a এবং b পয়েন্টের জন্য। আর যদি আমরা এখন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দেই, বা আমরা যদি বলি যে যখন এটা আরো ডান পাশে চলে যাবে, যখন আরো ডান পাশে চলে যাবে তখন কি অবস্থা হবে? তখন হচ্ছে 1 কিপটা থাকবে না, তাই না? তখন থাকবে কি ra into 12 minus fbc into 6, that is 12 ra by 6। এইভাবে আমরা, তো এখানে আমাদের দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, ওই দুইটা ইকুয়েশন দেব a এবং b এর জন্য প্রথম ইকুয়েশনে ra এবং x এর ভ্যালু বসিয়ে দিব, এবং পরেরটার জন্য হচ্ছে কি আমরা ওই করসপন্ডিংলি ra এবং x এর ভ্যালু বসিয়ে দিয়ে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি x এর ভ্যালু আর বসাইতে হবে না, বা আমরা যখন এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করতে পারি, তোমরা যদি ইজি ফিল করো দেন আছে এটা দিয়ে আমরা সলভ করতে পারবো। ওকে, সো এই দুটো ইকুয়েশনে যখন আমরা বসিয়ে দিব তখন সূত্র FBC এর ইকুয়েশন আসবে এটা। আমরা একটা ট্রায়াল পয়েন্ট মনে করো আমরা সি পয়েন্টের জন্য করি, সি পয়েন্টে আরে কত 0.5, তাই না? সো 0.5 into 12, that is 6, 6 by 6 কত 1। আমরা মনে করো একটা ট্রায়াল পয়েন্ট দি বি পয়েন্টে আরে কত 0.75, সো 0.75 into 12, 0.75 into 12 কত আসে 9 না, মাইনাস 1 into 12 minus 6, 9 বিয়োগ 6 কত থাকে 3, 3 by 6 কত 5, 0.5, সো 0.5। ওকে, এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। সো আরেকটা দেখো এখানে আমাদের নতুন একটা জিনিস নিয়ে আসছে, আমি যে নতুন জিনিসটা মানে আমরা নতুন একটা জিনিস FCG, তোমরা এটা ইনফ্লুয়েন্স লাইন ড্র করছো এরকম লাইনের FCG মেম্বারের ইনফ্লুয়েন্স লাইন। এটার জন্য কোনো কিছু লাগে না, এটা সরাসরি ড্র করে ফেলবা। কারণ হচ্ছে সি পয়েন্টকে যদি আমরা সেকশন নিয়ে নিই, আমি একটু আঁকতে দিই তোমাদের সুবিধার জন্য। তোমরা এটা প্র্যাকটিস, আমাদের এখানে একটা বড় সমস্যাটা কি হচ্ছে জানো? আমাদের এখানে বোর্ড কোশ্চেন নাই। বোর্ড কোশ্চেন নাই বলতে পুরাতন 4-5টা বছর কোশ্চেন থাকতো, তোমরা ওইগুলো সলভ করতাম মাস্ট। হ্যাঁ, তাহলে সুবিধা হতো কি মানে আমরা কে কোনটা পড়াইছি এটা ট্র্যাক করা যায়। যাই হোক, এখন হচ্ছে আমরা FCG এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করব, অর্থাৎ এই যে মেম্বারটা, এই মেম্বারের ইনফ্লুয়েন্স লাইন ড্র করব। সো এই মেম্বার ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হলে এই সেকশনটা কেটে নিব। সেকশনটাকে কেটে নিব কিভাবে? সেকশনটা একটু টেকনিক্যালি কাটতে হবে। সেকশনটা আসলে কাটতে সব দেখা যাচ্ছে না কিছু। আমি পেইন্টে নিয়ে আসছিলাম। মনে করো এখন হচ্ছে আমাদের এটা তো আমাদের প্রবলেম সলভ, ইকুয়েশন আছে তোমরা মান বসাইলে পারবা। হ্যাঁ, FBC এটা তো কথা বলতেছি না। এখন আরেকটা নাম হচ্ছে FCG, অর্থাৎ এই যে মেম্বারটা মাঝের যে লম্বা মেম্বারটা, এটা ইনফ্লুয়েন্স লাইন ড্র। ওকে, মাঝের লম্বা মেম্বারে ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে গেলে আমাদের মাঝের লম্বা মেম্বারে ইনফ্লুয়েন্স লাইন ড্র করব। ওকে, মাঝের লম্বা মেম্বারে যখন ইনফ্লুয়েন্স লাইন ড্র করব তখন এটা একটা সেকশন কেটে নেব। সেকশনটা আমরা একটু টেকনিক্যালি কাটবো বলতে আমরা এমন ভাবে সেকশনটা কাটবো যাতে আমাদের ঝামেলা কম হয়। আমরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইভাবে সেকশনটা কেটে ফেলবো। এরকম সেকশন কাটছো আগে তোমরা?
এরকম জি সেকশন, স্যার। ও নাইস। তাহলে এরকম সেকশনটা যদি আমরা কেটে নেই তাহলে আলটিমেটলি থাকতেছে কি এইভাবে, তাই না? একটা মাঝে একটা সি পয়েন্ট থাকতেছে, এখানে তিনটা ফোর্স থাকতেছে, একটা হচ্ছে এখানে থাকতেছে এফসিজি, তাই না? এই মেম্বার ফোর্স হচ্ছে, আমরা কিন্তু সবগুলোকে আউটওয়ার্ড পজিটিভ ধরে নিই, তাই না? সবগুলা, এটা হচ্ছে এফসিজি, এটা হচ্ছে এফসিডি, এটা হচ্ছে এফসিবি। এই যে অংশটা, এটা যদি আমরা ড্র করে এই অংশটা, শোনো, এই অংশটা যদি আমরা ড্র করি, এইখানে আমাদের সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। সো যখন আমাদের ফোর্স গুলা যখন এ ও বি এর মধ্যে থাকবে তখন এখানে কি আমাদের কোনো ভার্টিক্যাল ফোর্স থাকবে না, অর্থাৎ ভার্টিক্যাল ফোর্স এখন তখনই থাকবে, অর্থাৎ সিজি মেম্বার তখনই ভার্টিক্যাল ফোর্স থাকবে যখন অ্যাক্টিভ লুটটা কি সি পয়েন্টে থাকবে। বি তে যখন থাকবে তখন হচ্ছে কি আমাদের এখানে ভার্টিক্যাল ফোর্স থাকবে না। সো আলটিমেটলি আমাদের সি পয়েন্টে যখন থাকবে তখন অ্যাক্টিভ, এবং বি পয়েন্টে যখন থাকবে তখনও কি এখানে কোনো ফোর্স কম্পোনেন্ট আসবে না। সো আলটিমেটলি আমাদের যখন এই সি পয়েন্টের জন্য 1, এই সি পয়েন্টের জন্য 1, বি পয়েন্টের জন্য 0 এবং ডি পয়েন্টের জন্য 0, এটার জন্য আমাদের কোনো এডিশনাল ইকুয়েশন রাখতে হবে না, জাস্ট আমরা কমন সেন্সটা অ্যাপ্লাই করব যে সরাসরি এই পয়েন্টে কখন লোড আসছে। বুঝতে পারছো? জি স্যার। তোমাদের আবার না বোঝা আমি তোমাদের একটু দেখাচ্ছি, হ্যাঁ, আরেকভাবে যদি বলতে চাই, বাস কনসেপ্ট এই নমুনা আমাকে কষ্ট করে বলছো কি স্যার? আর আসলে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে তো স্যার, মাথা ঘুরতেছে। মনে করো যদি আমাদের বি পয়েন্টে লোডটা কাজ করছে সাজ দ্যাট 1, সপ্তাহে 2টা ক্লাস করবা তাপমান, 2টাও করবা না, 1.5 ঘন্টা করবা না? মনে করো বি পয়েন্টে 1 কিপ লোড আছে, হ্যাঁ, বি পয়েন্টে যদি 1 কিপ লোড থাকে, আমরা যদি সেকশনটা তখন এইভাবে কাটি, মনে করো এই জায়গায় সেকশনটা কাটলাম, তখন আমাদের এই 1 কিপ লোডটা লেফট সাইড থেকে রাইট সাইডে, অর্থাৎ এইভাবে সেকশন কাটলাম মানে কি, তো আজকে এই জায়গা দিয়ে 2 ভাগে ভাগ করে ফেললাম, হ্যাঁ, তো আজকে যখন এই জায়গা দিয়ে 2 ভাগে ভাগ করে ফেললাম তখন লেফট সাইডের ফোর্সটা রাইট সাইডে পাস হচ্ছে কি দিয়ে, লেফট সাইডে ভার্টিক্যাল কম্পোনেন্টটা রাইট সাইডে পাস হচ্ছে শুধু একটাই মেম্বার বিজি দিয়ে, তাই না? ভার্টিক্যাল ফোর্সের জন্য আর তখন কোনো রাস্তাই নেই, শুধু আছে কি এফবিজি, কারণ বাকি দুইটা মেম্বার হচ্ছে আমাদের হরিজন্টাল। সো এই লেফট সাইডে ফোর্সগুলো রাইট সাইডে পাস হচ্ছে এফবিজি দিয়ে, নাইস। কিন্তু যখন আমরা এই সেকশনটা, সো আলটিমেটলি লেফট সাইডে ফোর্সগুলো এফবিজি দিয়ে পাস হয়ে যাচ্ছে। সো কিন্তু আমরা যদি সেকশনটা এইভাবে কাটতাম, তাহলে কি হইতো বলো? যেহেতু আলটিমেটলি যা লেফট সাইড থেকে রাইট সাইডে পাস হওয়ার কথা কি আমার এফবিজি তে নিয়ে গেছে, তো সিজি দিয়ে আসলে কোনো ফোর্স আর যাবে না, কারণ যা নেয়ার কি আমাদের এফবিজি নিয়ে নিছে। 1 কিপের জন্য যা লোড আসছে লেফট সাইড থেকে রাইট সাইড কি এফবিজি কভার করে ফেলছে। সো এখানে আর নতুন করে একটা ভার্টিক্যাল ফোর্স আসবে না। বুঝতে পারছো? তো এই জন্য এইসব পয়েন্টের ক্ষেত্রে ট্রাসের ভার্টিক্যাল মেম্বারের ক্ষেত্রে একটু জিনিসটা ইজি হয়, যখন ওই পয়েন্টে লোড থাকে তখন কি শুধু ওই পয়েন্টে ফোর্স থাকে, আর অন্য পয়েন্টগুলোতে আমাদের কি সেকশনটা যেহেতু আমরা এইভাবে বা এভাবে কাটতে পারতাম, তো এই সেকশনে যে আগে পাইছে সেই কি আগে লোড নিয়ে নিছে, যে মেম্বারটা ফোর্সের আগে থাকবে সেই মেম্বারটা লোড নিয়ে নেবে। ওকে, আমি তোমাদের টাইমটা বেশি নিয়ে নিছি, যাই হোক আমি তোমাদের এই স্লাইডটা দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা কি নতুন টপিক শুরু করবো না আলোচনা করবো বলো? না স্যার, স্যার এটা আবার বুঝাইতে হবে স্যার। নেক্সট ক্লাস মানে সামনের শনিবার। জি স্যার। কি বলো? এখন আমরা স্যার এগুলো বুঝতে না মাঝখানে কষ্ট একদিন স্যার হচ্ছে। একটা ছোট করে ক্লাস নিলে ভালো হইতো স্যার। আমি ছোট ক্লাস আর নিব না, আদারওয়াইজ তোমরা যদি প্রবলেম নিয়ে আসো আমি প্রবলেম সলভ করতে পারবো। বুঝতে পারছো? স্যার আপনার সিলেবাসের কতটুকু বাকি আছে? আমার সিলেবাস বাকি আছে মোটামুটি, আমাদের একটা চাপ আছে ঈদের আগে শেষ করতে হবে। হ্যাঁ, স্যার আমি কিন্তু আবার শোনো, কি- আমি কিন্তু ঈদের তোমাদের আগে শেষ কথা আবার কি উল্টা পাল্টা প্রশ্ন করো না।
আমি তোমাদেরকে ইনশাল্লাহ আজকে 11 তারিখ তো 25 তারিখ শেষ করে দেবো। 25-এর পরে আমি তোমাদেরকে 26, 27, 28 3 দিন 3টা বড় লেকচার দিব, 2-3 ঘন্টা করে সময় নিয়ে। আমাদের আরেকটা কোর্স আছে 312, যেটা এখনো শুরুই করিনি। ওইটা কি স্যার ল্যাব? স্যার হ্যাঁ, একসাথে এত বড় ক্লাস না নিয়ে ছোট ছোট ক্লাস নিলে হয় না? ক্লাস দরকার নাই, তো সহজ জিনিস তো। স্যার ল্যাবের আপনার কাছে সহজ, আমাদের কাছে তো অনেক কঠিন স্যার, আমরা তো নতুন এগুলো স্যার স্যার। এইভাবে একদম টানা ক্লাস করতে স্যার চোখ টোক ব্যথা করে যায়। স্যার ল্যাব তো স্যার এক মাস টাইম দিবে স্যার ল্যাবের জন্য। ওকে ওকে, আমি তোমাদের টাইম দিচ্ছি। তোমরা বলো তোমরা ইন্টারমিডিয়েট কোন দিন কখন বসবা। আমি এত কথা বলে লাভ নেই। আমি সামনে শনিবার নতুন টপিক ধরবো, কিন্তু ইন্টারমিডিয়েট তোমরা কবে বসবে সেটা বলো। তোমরা যে দিন বলবো ওই দিন আমি টাইম দিচ্ছি। কিন্তু তোমাদের ওই দিন শুধু প্রবলেম সলভ ক্লাস হবে, বুঝতে পারছো? আর কিভাবে টাইম দিব স্যার? সব স্যারাই তো স্যার পড়া দিয়ে দেয় স্যার, টাইম করে পড়তে হয়। তোমরা কবে পড়ে আসতে পারবে সেটা বলো স্যার ইন্টারমিডিয়েট। শনিবার আগে তো মাঝখানে কোনো টাইম নাই, ডেইলি 2টা করে ক্লাস। শনিবার, সামনে শনিবার স্যার। সামনে শনিবারের আগে বলতেছি। কি বলো? আর তাহলে তাহলে কিভাবে এই, স্যার কিভাবে স্যার ফিক্স করে টাইম দিব স্যার? আর বৃহস্পতিবার, হ্যাঁ, রাত 8টায়। 8টায় যাবো, কার সমস্যা না? 8টায় কারো সমস্যা হবে? বৃহস্পতিবার তো আমাদের সাথে আপনার ক্লাস আছে স্যার। বৃহস্পতিবার না স্যার, বৃহস্পতিবার স্যার ক্লাস 3টা আছে। স্যার আমরা একটু দেখে পরে জানাচ্ছি, গ্রুপে না, জানাচ্ছি। বুধবার তোমাদের সাথে ক্লাস আছে আমার। তাহলে শুক্রবার না, শুক্রবার রাতে নিবা? আমার শুক্রবার শুধু রাতে। শুক্রবার রাতে ক্লাস আছে। শুক্রবার রাতে মানিক স্যারের ক্লাস আছে। শুক্রবার দিনে আমি ফ্রি না। শুক্রবার দিনে না লাগবে। আর শুক্রবার দিনে আমি ফ্রি না। তাহলে বৃহস্পতিবার তোমরা 3টা ক্লাস আছে, বুধবার তো তোমাদের সাথে ক্লাস আছে আমার। জি স্যার, বুধবার আবার আপনার ক্লাস আছে। তো বৃহস্পতিবার দেখো কখন নিবা, হ্যাঁ আমাকে জানা দিও। স্যার শনিবারই নেন স্যার। শনিবারে টপিক শুরু করবো, নতুন মুভিং লোড শুরু করবো, ওটাও আরো কঠিন জিনিস। এতক্ষণ স্ট্যাটিক লোডে পারতেছো না, এখন মুভিং লোড, এখন স্ট্যাটিক লোডে কঠিন করতেছো। ওটা মুভিং লোড বুঝো, গাড়িগুলা চলবে খালি, একটা পর একটা গাড়ি যাবে। স্যার আসলে স্যার ফিক্সড করে বলা তো কঠিন, কবে স্যার আমরা শেষ করতে পারবো? স্যার আপনি ভিডিও দিয়ে দিয়েন স্যার, ভিডিও দিলে আমাদের জন্য ভিডিও তো দেয়া নাই, তো আমার লেকচার দিয়ে দিছি, যা দেয়া দিয়ে দিছি। কথা বুঝো নাই? স্যার